হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল বন্ডিং এর 8 লেকচারে। তো আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব অসমযোজী বন্ধন অর্থাৎ ডেটিভ বন্ধন কাদেরকে বলে তার ডিটেলস সম্বন্ধে আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং তার বৈশিষ্ট্য তার শর্তগুলো সম্বন্ধে আলোচনা করব এবং তার সঙ্গে আমাদের পরবর্তীতে কয়েকটা টার্ম আমাদের খুব ব্যবহার হবে। কেননা আমরা পরবর্তী ক্লাস থেকেই এই চ্যাপ্টারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে কি তোমার কোভ্যালেন্ট বন্ধন তৈরি হওয়ার পেছনে যে বিভিন্ন ধরনের থিওরিজ গুলো আছে, তো সেই থিওরিজ গুলো সম্বন্ধে আলোচনা করব এবং তখন সেই থিওরিজ গুলো ভালো করে বুঝতে গেলে আমাদের কয়েকটা টার্ম আমাদের প্রয়োজন পড়বে, যেমন ধরে নাও বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি, তারপর বন্ধন কোণ। এই যে টার্মগুলো এগুলো সমযোজী বন্ধনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো সম্বন্ধে আজকে ক্লাসে আলোচনা করব। তাই জন্য তোমাদেরকে বলছি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে একটি সমযোজী বন্ধন তৈরি হওয়ার সময় কি হয় না, তোমার ধরে নাও এই যে এক্স ওয়াই এই যৌগটা তৈরি হওয়ার সময় কি হয়েছে বা কি হতে পারে, এখানে দেখো যে সাধারণত কি হয়, সমযোজী বন্ধন তৈরি হওয়ার সময় এক্স তার একটা ইলেকট্রন, ওয়াই তার একটা ইলেকট্রন, এরা কি করে না সমানভাবে শেয়ারিং এর মাধ্যমে এর ইলেকট্রনটা শেয়ার করে, এর ইলেকট্রনটা শেয়ার করে একটা ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই ইলেকট্রন জোড়টাই হচ্ছে গিয়ে একটা সমযোজী বন্ধনকে নির্দেশ করে, তাই তো? তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে একটা সমযোজী বন্ধন মানে সেখানে কি হবে, দুজনেই মানে পার্টিসিপেট, যে দুটো পরমাণু একটা বন্ধনের মধ্যে যে দুটো পরমাণু অংশগ্রহণ করেছে সেই দুটো পরমাণু কিন্তু দুজনেই ইলেকট্রন শেয়ার করবে এবং সেই দুজনেই সেই ইলেকট্রনটা ব্যবহার করবে, সেটাকে আমরা সমযোজী বন্ধন বলি। কিন্তু আমাদের নোন এরকম অসংখ্য মলিকুল আছে যেখানে কি হয় না, ওই যে বন্ধনটা তৈরি হওয়ার সময় আমরা জানি কি একটা বন্ধন তৈরি হতে গেলে মিনিমাম দুটো ইলেকট্রনের প্রয়োজন, তাই তো? দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ধন তৈরি হয়। এবার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যে কোথাও ধরে নাও যে যখন এই বন্ধনটা তৈরি হচ্ছে, সাপোজ ধরে নাও আমরা পি কিউ একটা বন্ধন তৈরি করতে চাই, একটা মলিকুল তৈরি করতে চাই। এবার ওখানে যদি এই যে পি কিউ এর মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধনটা তৈরি হওয়ার সময় ধরে নাও একটা পরমাণু তার একটা বন্ধন তৈরি করার জন্য যে দুটো ইলেকট্রন প্রয়োজন, সেই দুটো ইলেকট্রনই যদি একজন দান করে দেয়, ঠিক আছে? কি বললাম স্যার, এখানে কি বললাম, একটা বন্ধন তৈরি করার জন্য যে দুটো ইলেকট্রনের প্রয়োজন, সেই দুটো ইলেকট্রনই যদি একজন দান করে, ঠিক আছে, একজন দান করলো এবং একজন গ্রহণ করলো, তাহলে সেটাকে আমরা কি বলবো না অসমযোজী বন্ধন বলবো, ঠিক আছে? তো তাহলে অর্থাৎ কি এখানে এবং সেক্ষেত্রে কি হবে স্যার, এক্ষেত্রে কি হবে না, যে পরমাণুটি ইলেকট্রন দান করছে তাকে আমরা দাতা পরমাণু বলবো বা ডোনার পরমাণু বলবো, আর যে পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করছে তাকে আমরা গ্রহীতা পরমাণু বা হচ্ছে কি আমরা তাকে অ্যাকসেপ্টার বলবো, তাই তো? এবারে কি বললাম, এবার কি হবে স্যার, এই পরমাণুটি যখন তার দুটো ইলেকট্রন পুরোপুরি একে দান করলো, দান করার পরে কিন্তু দুজনই সেই ইলেকট্রনটা সমানভাবে ব্যবহার করবে এবং ব্যবহার করার ফলে তো তাহলে যে বন্ধনটা তৈরি হবে সেই বন্ধনটাকেই আমরা অসমযোজী বন্ধন বলবো। এবার এখান থেকে অসমযোজী বন্ধন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি স্যার, যে দেখো তাহলে এখান থেকে আমরা এটুকু বুঝতে পারলাম কি, যে তোমার এখানে একজন দাতা থাকবে এবং এখানে একজন গ্রহীতা থাকবে এবং একজন ইলেকট্রন পুরোপুরি ভাবে দান করবে, একজন ইলেকট্রনটা গ্রহণ করবে এবং সেই যে ইলেকট্রনটা একজন দান করলো একজন গ্রহণ করলো এবং সেই দুটো ইলেকট্রন আমরা সমানভাবে মানে দুটো পরমাণুই সমানভাবে সেই ইলেকট্রন গুলো ব্যবহার করবে। এটুকু তো আমরা ক্লাস 10এই পড়ে আসছি স্যার, এখানে নতুন কিছু আমরা কিছুই শিখতে পারলাম না, এটা আমরা নতুন আমরা জানি, এটা প্রত্যেকটা আমরা এতক্ষণ ধরে যা যা বিষয়গুলো পড়লাম সেগুলো আমরা আগেই কনসেপ্ট ছিল। এবার এখান থেকে আমরা বিষয়টাকে মানে দেখো আজকে ক্লাসে নতুন বলতে কয়েকটা জিনিস পড়বো কি, যে অসমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো বা শর্তগুলো সেই জিনিসগুলো একটু আমরা পড়বো এখানে। দেখো অসমযোজী বন্ধন তৈরির সময় কি হয়, মানে মেন কনসেপ্টটা কি, কনসেপ্ট একটু বোঝো। যে অসমযোজী বন্ধন তৈরির সময় যে দাতা পরমাণু, ধরে নাও এই একটা দাতা পরমাণু, সে দাতা পরমাণুর মধ্যে কি হবে স্যার, যখন একটা মানে অ্যাটমিক অরবিটাল, ঠিক আছে, অ্যাটমিক অরবিটাল, সেই অ্যাটমিক অরবিটাল কি হবে, গ্রহীতা পরমাণু, ধরুন একটা গ্রহীতা পরমাণু একটা ফাঁকা অরবিটাল থাকতে হবে। কি বললাম স্যার, একটা দাতা পরমাণু তার ইলেকট্রন পেয়ার আছে এরকম একটা অরবিটাল, মানে পরিপূর্ণ হয়ে আছে একটা অরবিটাল,
সেই অরবিটালটা কি করবে, একটা গ্রহিতা পরমাণুর ফাঁকা অরবিটালের মধ্যে সেই ইলেকট্রনটা দান করবে, এবং দান করার ফলে এবং সেই যে দুটো ইলেকট্রন এখানে আসলো এবং সেই দুটো ইলেকট্রন দুজনেই সমানভাবে ব্যবহার করবে, তার ফলে অসমযোজী বন্ধনটা তৈরি হবে। যেহেতু দেখো এখানে কি বললাম না, এখানে দেখো একটা অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপিং এর গল্প আসছে। দেখো অসমযোজী বন্ধন কিন্তু সেটা ওয়ান কাইন্ড অফ সমযোজী বন্ধনই, ঠিক আছে, এটা কিন্তু সমযোজী বন্ধনেরই একটা ভাগ। কি বললাম, এই জায়গাটা একটু ভালো করে নোট করো যে অসমযোজী বন্ধন সেটা কিন্তু সমযোজী বন্ধনই, ঠিক আছে। সমযোজী বন্ধন যেমন একটা অ্যাটমিক অরবিটাল আর একটা অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপিং এর মাধ্যমে হচ্ছিল, তাই জন্য অসমযোজী বন্ধনের ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাটমিক অরবিটাল আর একটা অ্যাটমিক অরবিটালের মধ্যে ওভারল্যাপিং এর মাধ্যমেই তৈরি হচ্ছে, তাই জন্য অসমযোজী বন্ধনও কিন্তু একটা সমযোজী বন্ধনই, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। এবার এক্ষেত্রে নতুন জিনিসটা কি, বা অসমযোজী বন্ধনের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় সমযোজী বন্ধন থেকে? ডিফারেন্সটা হচ্ছে এটাই যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা অ্যাটমিক অরবিটাল একটা ইলেকট্রন নিয়ে আসছিল, আর একটা অ্যাটমিক অরবিটাল আর একটা ইলেকট্রন নিয়ে আসছিল, নিয়ে এসে তাদের মধ্যে দুজনেই সেটাকে দান করে নিয়ে দুজনেই সেই বন্ধনটা তৈরি করেছিল। কিন্তু অসমযোজী বন্ধনের ক্ষেত্রে এক্ষেত্রে একটা অ্যাটম তার পরিপূর্ণ অরবিটাল দুটো ইলেকট্রন নিয়ে আসবে, আর একটা অ্যাটম ফাঁকা অরবিটাল নিয়ে আসবে, এবং নিয়ে এসে তাদের মধ্যে সেই দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হবে এবং ওভারল্যাপিং এর মাধ্যমে সেই বন্ধনটা তৈরি হবে, ঠিক আছে। তো তাহলে আমরা বলতে পারি যেহেতু সমযোজী বন্ধন, যেহেতু দিক নির্দেশক ধর্ম ছিল সমযোজী বন্ধনের, কিন্তু এক্ষেত্রেও কিন্তু তোমার অসমযোজী বন্ধনের ক্ষেত্রেও কিন্তু দিক নির্দেশন ধর্ম থাকবে। কেন? কারণ এখানে একটা অ্যাটমিক অরবিটালে অভিলেপনের মাধ্যমে যেহেতু বন্ধনটা তৈরি হচ্ছে এবং অ্যাটমিক অরবিটাল গুলো একটা নির্দিষ্ট দিককে প্রকাশ করে, তাই জন্য আমরা বলবো কি অসমযোজী বন্ধন সেটাও কিন্তু একটি নির্দিষ্ট দিককে প্রকাশ করবে। এটুকু ক্লিয়ার? নেক্সট আমরা স্যার যেটা চলে আসবো, দেখো এখান থেকে কি হচ্ছে কি, যখন এই যে তোমার দাতা পরমাণুটি এবং এই যে তোমার গ্রহিতা পরমাণুটি আছে, এবার এর দুটো ইলেকট্রন কি করে স্যার, একে দান করে দিচ্ছে। হ্যাঁ, দান করার ফলে কি হচ্ছে গিয়ে এই যে পরমাণুটি দান করছে সেই পরমাণুটা কি হবে, আংশিক তোমার ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে, এবং যে ইলেকট্রনটা গ্রহণ করছে সে ঠিক আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ কি, এই যে তোমার যে অসমযোজী বন্ধনটা যে তৈরি হচ্ছে সেই অসমযোজী বন্ধনটা কিন্তু একটি ধ্রুবীয় প্রকৃতির হবে, ঠিক আছে, এটা সবসময় কিন্তু ধ্রুবীয় প্রকৃতির হবে। কেন ধ্রুবীয় প্রকৃতির হবে? কেন? দেখো, কেননা এ যখন এই ইলেকট্রন পেয়ারটা একে দান করছে, দান করার সময় মানে কি, এ ইলেকট্রন দান করছে মানে নিজের ইলেকট্রন কিন্তু অন্য কাউকে দান করে দিল, তো দান করার সময় এ কি হবে, কিছুটা ধনাত্মক হয়ে যাবে, কারণ নিজের ইলেকট্রন অন্যকে দিয়েছে। আবার এর কাছে দেখো সে এই ইলেকট্রন পেয়ারটা গ্রহণ করেছে, তাই জন্য কিন্তু নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ কি, সমযোজী বন্ধনের সঙ্গে অসমযোজী বন্ধনের কিন্তু এখানে একটা পার্থক্য আছে, যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে কোন রকম কিন্তু তোমার ওই প্লাস মাইনাসের ব্যাপারটা আসে না, কিন্তু তোমার অসমযোজী বন্ধনের ক্ষেত্রে সেখানে যে পরমাণুটি দান করছে সে কিন্তু আংশিক তোমার ধনাত্মক চার্জগ্রস্ত হয়ে যায়, আর যে পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করছে সেটা কিন্তু আংশিক নেগেটিভ চার্জগ্রস্ত হয়ে যায়। তাই জন্য আমরা বলবো অসমযোজী বন্ধন কিন্তু অবশ্যই ধ্রুবীয় প্রকৃতির হবে। ধ্রুবীয় প্রকৃতির হবে মানে কি, সেখানে কিন্তু একটা প্লাস মাইনাসের সেপারেশনের ব্যাপার থাকবে, তাই জন্য অসমযোজী বন্ধনগুলো সমযোজী বন্ধনের থেকে কিন্তু বেশি ধ্রুবীয় হবে। কিন্তু আয়নিক বন্ধনের জন্য একদম পুরোপুরি ইলেকট্রনের স্থানান্তর হয়ে যায়, তাই জন্য একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক চার্জ তৈরি হয়। তাই জন্য আয়নিক বন্ধনের ক্ষেত্রে তো সবসময় ধ্রুবীয় হবেই, মানে একটা প্লাস মাইনাসের সেপারেশন হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে পুরোপুরি যেহেতু ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে না, তাই জন্য একটা আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ চার্জের পরিণত হয়। তাই জন্য তোমার এটা কিন্তু আয়নিক কম্পাউন্ডের থেকে কম ধ্রুবীয়, কিন্তু সমযোজী বন্ধনের থেকে কিন্তু বেশি ধ্রুবীয় হবে। এবার আমরা চট করে একটু ব্যাপারটা বুঝে নেবো যে অসমযোজী বন্ধন তৈরির জন্য তোমার হচ্ছে গিয়ে শর্তগুলো কি কি, ঠিক আছে। তাহলে শর্তগুলো চট করে একটু বলে নিই আমরা, শর্তগুলো কি কি। দেখো শর্তগুলো এখান থেকে যে তিনটা শর্ত আমরা পালন করব, যেটা আমরা এক্ষুনি পড়লাম আর কি, সেই তিনটা শর্ত কি কি স্যার? প্রথম শর্ত আমাদের কি হবে, এখান থেকে যে পরমাণুটি ইলেকট্রন পেয়ার, মানে যে পরমাণুটি দাতা হিসেবে কাজ করবে, দাতা আমরা কাকে বলি, ডোনার কাকে বলি, যে ইলেকট্রন পেয়ার গ্রহণ দান করছে আর কি, তো সেই দাতা পরমাণুর মধ্যে অবশ্যই কি হবে স্যার, মিনিমাম একটি করতে কি হবে স্যার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে, ইলেকট্রন জোড় থাকতে হবে, অন্তত একটি ইলেকট্রন জোড় থাকতে হবে, একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কাকে বলে স্যার, আমরা এক্ষুনি আসি। নেক্সট পয়েন্টটা কি বললাম স্যার, এটা কি দাতা পরমাণুটির একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, অন্তত একটি থাকতেই হবে। দ্বিতীয় যে পয়েন্টটা বা দ্বিতীয় যে শর্তটা, গ্রহিতা পরমাণু, ঠিক আছে, গ্রহিতা পরমাণুর অন্তত একটি
ফাঁকা ফাঁকা অরবিটাল, ঠিক আছে, ফাঁকা কক্ষক থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় পয়েন্টটা কি স্যার? তৃতীয় পয়েন্টটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এই যে যখন ইলেকট্রন পেয়ারটা ওরা দান করছে, ইলেকট্রন পেয়ারটা দান করার সময় সেই ইলেকট্রন পেয়ারটা কিন্তু পুরোপুরি ভাবে দান করবে না, অর্থাৎ কি ওই দাতা পরমাণু যে ইলেকট্রন পেয়ারটা দান করবে সেই ইলেকট্রনটা দুজনেই সমানভাবে শেয়ার করবে, তাই তো? কি বললাম স্যার? যে ইলেকট্রন পেয়ারটি ইলেকট্রন জোড়টি দুটি পরমাণু সমানভাবে ব্যবহার করবে, ঠিক আছে। এই তিনটা শর্ত যদি কেউ মানে, তাদের মধ্যে যদি থাকে, তাহলেই তারা অসমযোজী বন্ধন তৈরি করতে পারবে। আচ্ছা স্যার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা কাদেরকে বলবো? দেখো, নিঃসঙ্গ মানে কি? লোন পেয়ার। লোন মানে কি? একা একা থাকা, তাই তো? এবার বন্ধনের মধ্যে যেটা আমরা ওই যে লুইস ডট স্ট্রাকচার আঁকানোর সময় দেখেছিলাম, যে সাপোজ ধরে নাও, আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, যে সাপোজ ধরে নাও অ্যামোনিয়ার ক্ষেত্রে স্যার অ্যামোনিয়ার সংকেতটা কি হয়? NH3, ঠিক আছে। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি লুইস ডট স্ট্রাকচারটা অঙ্কন করি, তাহলে দেখবো কি স্যার, নাইট্রোজেনের মাথায় কি করে, এখানে আমাদের এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, মানে হাইড্রোজেন গুলোকে আমরা যদি দেখাই আর কি, তাহলে নাইট্রোজেনের এই ইলেকট্রন পেয়ার গুলো এইভাবে থাকে, এবং তারপরে কি হয়, এখানে নাইট্রোজেনের মাথায় এখানে দেখো নাইট্রোজেনের কি হচ্ছে গিয়ে, নাইট্রোজেন তো অষ্টক পূর্তি হয়ে আছে, অবশ্যই সেই দাতা পরমাণুটি, যেটা আমরা কিং বলবো আর কি, যে ইলেকট্রন পেয়ার দান করছে সে হচ্ছে কিং এখানে, বা সে দাতা, সে কি করবে, তার মধ্যে অবশ্যই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা কাকে বলে? দেখো, যে ইলেকট্রন পেয়ারটি কি হচ্ছে স্যার, বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। দেখো, এখানে কিন্তু এগুলো কিন্তু একটা ইলেকট্রন পেয়ার, কিন্তু এগুলো এই যে ইলেকট্রন পেয়ারটা তারা কি হচ্ছে, বন্ধন মানে একটা সমযোজী বন্ধন তৈরি করতে ব্যবহার হয়ে গেছে। এখানে ইলেকট্রন পেয়ারটা এই হাইড্রোজেনের সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন করতে ব্যবহার হয়েছে, এই ইলেকট্রন পেয়ারটা কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণ হয়েছে। কিন্তু দেখো, এই যে ইলেকট্রন পেয়ারটা, যেটা কিন্তু কারোর সঙ্গেই শেয়ার করেনি, যেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর মাথার উপরে আছে, সেই কেন্দ্রীয় পরমাণুটি কিন্তু, বা সেই ইলেকট্রন যেটা কারোর সঙ্গে শেয়ার হয়নি, সেটাকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলবো। কেন? দেখো, দুটো ইলেকট্রন, শুধু একটা ইলেকট্রন থাকলে সেটাকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন বলি, কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তখনই বলবো যার মধ্যে দুটো ইলেকট্রন থাকবে। দেখো, এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, সেটাকে আমরা কি বলবো স্যার? লোন পেয়ার বলবো, ঠিক আছে। তাহলে কি বললাম, সেই যে দাতা পরমাণুটি বা যে কিং পরমাণুটি, তার মধ্যে কিন্তু অবশ্যই সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। আর একটা দেখো, গ্রহিতা পরমাণুটির মধ্যে ফাঁকা অরবিটাল থাকতে হবে। মানে কি স্যার? গ্রহিতা পরমাণুটির মধ্যে কিন্তু অবশ্যই তার জন্য ভ্যালেন্সের জন্য অষ্টক পূর্তিটা না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, H+, ঠিক আছে। H+, এটা দেখো, হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন ছিল, কিন্তু একটা ইলেকট্রন দান করে দিয়েছে, তার ফলে ওর যে অরবিটালটা ছিল সেই অরবিটাল কিন্তু ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ কি, তার মধ্যে কিন্তু অষ্টক পূর্তি হয়ে নেই বা ডুয়াল পূর্তি হয়ে নেই। তাহলে ও কি চাইবে? সবসময় আমি ডুয়াল পূর্তি করতে চাইবে, তাই জন্য ও কিন্তু ইলেকট্রন ওর কিন্তু দরকার আছে, তাই জন্য ও যদি কারো কাছ থেকে ইলেকট্রন পায় তাহলে কিন্তু খুব খুশি হবে, তাই জন্য কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, তাই তো? এবার বা এটা হতে পারে, বা তোমার হচ্ছে BF3, ঠিক আছে। BF3, এটাও দেখো, এরও কিন্তু অষ্টক পূর্তি হয়নি। যদি ভ্যালেন্সিলে আমরা যদি আমরা লুইস ডট স্ট্রাকচারটা অঙ্কন করি, তাহলে দেখবো কি, যে এর দেখো ফ্লুরিনের সঙ্গে কি হচ্ছে কি, তোমার তিনটা বন্ধন তৈরি করে আছে, তো তাই জন্য কিন্তু এর কিন্তু কি হচ্ছে স্যার, ষষ্ঠক পূর্তি। এখানে কেন্দ্রীয় পরমাণুটা কিন্তু ষষ্ঠক পূর্তি হয়ে আছে, কিন্তু অষ্টক পূর্তি হয়নি, 6টা ইলেকট্রন আছে, তাই জন্য ও যদি কারো কাছে দুটো ইলেকট্রন যদি পায়, তাহলে কিন্তু খুব খুশি হবে, অর্থাৎ কি, এরও কিন্তু অষ্টক পূর্তি হয়ে যাবে, তাই জন্য এও কিন্তু। আবার অপরদিকে দেখো স্যার, AlCl3 এরও কিন্তু ষষ্ঠক পূর্তি হয়ে আছে। আর একই রকম ভাবে তোমার জল H2O, দেখো, অক্সিজেনের মাথায় দুটো কিন্তু লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার থাকার জন্য কিন্তু এটা কিন্তু কারোর সঙ্গে যেহেতু বন্ধনে অংশগ্রহণ করে নেই, তাই জন্য এই যে তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন জোড় গুলো, তারা কিন্তু অবশ্যই দাতা পরমাণু হিসেবে কাজ করবে। তাহলে দাতা পরমাণু চেনার সব থেকে ভালো বুদ্ধি কি স্যার? দাতা পরমাণুর মধ্যে কিন্তু অবশ্যই সেটা অষ্টক পূর্তি হয়ে থাকবে, এবং তার মাথার উপরে মিনিমাম একটি লোন পেয়ার থাকতেই হবে, ঠিক আছে, তাহলে সেটা দাতা পরমাণু হিসেবে কাজ করবে। তাহলে ওরকম কয়েকটা দাতা পরমাণু কি, অ্যামোনিয়া দাতা পরমাণু, তোমার হচ্ছে জল দাতা পরমাণু হিসেবে কাজ করবে, আর হচ্ছে কি তোমার এই যেমন ধরো RNH2, যেটা একটা অ্যামিন বলবো আমরা, ঠিক আছে, এগুলো পরবর্তীতে অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো। ধরো না, যেমন এখানে যদি CH3 লাগিয়ে দিচ্ছি, সেটার নাম হয়ে যাবে মিথাইল অ্যামিন, তো সেই মিথাইল অ্যামিন নাইট্রোজেনের মাথায় কিন্তু লোন পেয়ার থাকে, মিথাইল অ্যামিন, সেটা একটা দাতা পরমাণু হিসেবে কাজ করবে। বা তোমার অ্যানিলিন, ঠিক আছে, বেনজিনের মাথায় যদি আমরা NH2 লাগিয়ে দিই, সেটাকে আমরা অ্যানিলিন বলবো, সেই অ্যানিলিন সেও কিন্তু একটা দাতা পরমাণু হিসেবে কাজ করবে, ঠিক আছে।
একদম গ্রহিতা পরমাণু কারা হবে স্যার? গ্রহিতা পরমাণু ফাঁকা অরবিটাল থাকতে হবে। যেমন ধরো যে কোনো একটা পজিটিভ, ধরো না তোমার Ap2+ বা Cu2+, এদের মধ্যে ফাঁকা অরবিটাল থাকবে, যেহেতু প্লাস হয়ে আছে, ইলেকট্রন তো দান করে দিয়েছে, তাই জন্য এরাও কিন্তু অবশ্যই গ্রহিতা পরমাণু হিসেবে কাজ করবে। এছাড়া তোমার এই যে Bf3 বা হচ্ছে তোমার BH3, ঠিক আছে, যেটাকে বোরেন বলা হচ্ছে, BH3, তারপরে তোমার হচ্ছে গিয়ে AlCl3, এটাও তোমার হচ্ছে গ্রহিতা পরমাণু হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে দাতা এবং গ্রহিতা আমরা চিনতে পারবো। ক্লিয়ার এটুকু? আচ্ছা স্যার, এবার আমরা চট করে পড়ে নিই যে তোমার অ্যাকচুয়ালি এখানে মেকানিজমটা, অর্থাৎ কি তোমার অসমযোজী বন্ধনটা তৈরি হয় কিভাবে সেটা সম্বন্ধে আমরা একটু চট করে জেনে নেবো। দেখো তোমার অসমযোজী বন্ধনটা সেটা তৈরি হওয়ার সময় এখানে যে কনসেপ্টটা তারা মেনটেন করে, সেই কনসেপ্টটা কিরকম হয় স্যার? দেখো এখানে একটা পরমাণু আছে, ধরে নাও A এবং B, এর মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে। ঠিক আছে, A এবং B এর মধ্যে একটা অসমযোজী বন্ধন তৈরি হচ্ছে, সেটা সম্বন্ধে আমরা একটু চট করে দেখবো। দেখো কি হয়, এই যে তোমার হচ্ছে গিয়ে এই বন্ধনটা আছে, এখানে তোমার A পরমাণুটি, তার মাথার উপরে অবশ্যই তোমার লোন পেয়ার থাকতে হবে, যেটা দাতা পরমাণু হিসেবে কাজ করছে, আর B পরমাণুটি যেটা হচ্ছে গ্রহিতা পরমাণু হিসেবে কাজ করছে। এবার প্রথমে কি হয় স্যার, এখানে কি হয়, যখন এই বন্ধনটা তৈরি হওয়ার সময় প্রথমে কি করে, দাতা পরমাণুটি তার একটা ইলেকট্রন এই B পরমাণুকে দিয়ে দেয়। ঠিক আছে, একটা ইলেকট্রন আমরা দেখানোর জন্য সেটা আমরা সিঙ্গেল অ্যারো দিয়ে দেখাতে পারি, বা আমরা পুরোপুরি অ্যারো দিয়ে দেখাতে পারি, কিন্তু সাধারণত আমরা কেমিস্ট্রিতে যখন একটা ইলেকট্রন কেউ যদি দেয়, তাকে সেটাকে সিঙ্গেল ইলেকট্রন দিয়ে দেখানো হয়। যদি দুটো ইলেকট্রনই দিয়ে দেয়, সেটাকে ডবল মাথার উপরে, মানে এই অ্যারোটার দুটো তীর চিহ্নই দেওয়া হয় আর কি। ঠিক আছে, তো আমরা এটাকে সিঙ্গেল অ্যারো দিয়ে দেখালাম। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে স্যার, যখন A কি হলো স্যার, A একটা ইলেকট্রন একে দিয়ে দিল এবং B আর একটা ইলেকট্রন পেয়ে গেল, তো পাওয়ার ফলে তাদের একটা বন্ধন তৈরি হলো, এবং বন্ধন তৈরি হওয়ার ফলে কি হচ্ছে স্যার, এর মাথার উপরে একটা প্লাস তৈরি হলো, এবং যেহেতু A ইলেকট্রন দান করে দিয়েছে, পুরোপুরি সেই ইলেকট্রনটাকে দান করে দিল, তাই জন্য দান করার ফলে A প্লাস হয়ে গেল, এবং A যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করেছে, তাই জন্য A মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্লাস এবং মাইনাসের মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হবে, সেই ইন্টারাকশনের মাধ্যমে তাদের বন্ধনটা তৈরি হয়ে যায়, এবং পরবর্তীতে কি হয় স্যার, এই যে দুটো ইলেকট্রন, এরা কিন্তু দুজনেই সমানভাবে ব্যবহার করে, এবং ব্যবহার করার ফলে কি হচ্ছে কি, তারা হচ্ছে কি বন্ধনটা তৈরি করে। এবং অসমযোজী বন্ধনকে প্রকাশ করার জন্য আমরা সাধারণত যে পরমাণুটি ইলেকট্রন পেয়ার দান করছে তার দিক থেকে, যে গ্রহণ করেছে তার দিকে আমরা অ্যারো দিয়ে বোঝাই আর কি, মানে যে দান করছে তার দিক থেকে অ্যারোটা যাবে আর কি। ঠিক আছে, এবং যে গ্রহণ করছে তার দিকে অ্যারোটা যাবে, সেটা হচ্ছে এইভাবে আমরা অসমযোজী বন্ধনটাকে দেখাবো। এবং যখন এইভাবে অ্যারোটা দিয়ে দেখাচ্ছি, তখন কিন্তু তার মাথার উপরে প্লাস বা মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা, এটা হচ্ছে পুরনো পদ্ধতি, এই পুরনো পদ্ধতিতে আমরা অসমযোজী বন্ধনকে আমরা এইভাবে প্রকাশ করি। কিন্তু যদি বলা হয় নতুন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় স্যার, নতুন পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করতে চাই, মানে নতুন মডার্ন পদ্ধতিতে অসমযোজী বন্ধনকে এইভাবে দেখানো হয়, যে পরমাণুটি দান করছে, ঠিক আছে, সেটাকে তার মাথার উপর প্লাস দেওয়া হয়, এবং যে পরমাণুটি গ্রহণ করছে সেই পরমাণুটিকে মাইনাস দিয়ে দেখানো হয়, এবং এখানে কোনো রকম অ্যারো ইউজ করা হয় না। ঠিক আছে, তাহলে যে দান করলো সে প্লাস হয়ে গেল, যে গ্রহণ করলো সে মাইনাস হয়ে গেল, মাঝখানে আমরা এইভাবে বন্ধনটা দিয়ে দেখাবো। তাহলে অসমযোজী বন্ধনকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, অ্যারো দিয়েও প্রকাশ করতে পারি, আবার এইভাবে প্লাস মাইনাস দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি। পুরো ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দুটো স্টেপের মাধ্যমে বন্ধনটা তৈরি হচ্ছে। প্রথমে দাতা পরমাণু একটা ইলেকট্রন কি তোমার গ্রহিতা পরমাণুকে দান করে, তাহলে তারা প্লাস মাইনাসে পরিণত হয়। তার পরবর্তীতে দ্বিতীয় ইলেকট্রনটাও এই বি পরমাণুটাকে দেয়, এবং দিয়ে সেই দুটো ইলেকট্রনই দুজন মিলে সমানভাবে শেয়ার করে, তো তার ফলে অসমযোজী বন্ধনটা তৈরি হচ্ছে। ক্লিয়ার এটুকু? হচ্ছে কি তোমার কয়েকটা উদাহরণ নিয়ে নি, যে তোমার হচ্ছে অসমযোজী বন্ধন তৈরি হয়েছে এই ধরনের কোন কয়েকটা কম্পাউন্ডের আমরা উদাহরণ নিয়ে নেব, তাহলে ব্যাপারটা আমাদের ভালো করে ক্লিয়ার হবে। দেখো আমরা ধরো একটা উদাহরণ নিয়ে নিচ্ছি তোমার NH4+, ঠিক আছে, NH4+, এটাকে আমরা কি বলি স্যার, অ্যামোনিয়াম আয়ন বলি, তাই তো। এই অ্যামোনিয়াম আয়নের ভেতরে কিন্তু একটি ডেটিভ বন্ধন মানে কি, কোঅর্ডিনেট বন্ধন বা তোমার অসমযোজী বন্ধন, তাই তো। দেখো অসমযোজী বন্ধনের কিন্তু তিনটা নামে আমরা জানি, একটা কোঅর্ডিনেশন বন্ধন বলা হয়, একটাকে তোমার হচ্ছে কি তোমার ডেটিভ বন্ধনও বলা হয় এই অসমযোজী বন্ধনকে, আর এটাকে কিন্তু তোমার কোঅর্ডিনেশন বন্ধনও বলা হয়। তো এই যে এর ভেতরে একটা ডেটিভ বন্ধন আছে, দেখো এখানে আরেকটা কথা তোমাদেরকে একটু বলে দিই আর কি, যে তোমার অসমযোজী বন্ধন মানে অসমযোজী যৌগ, ঠিক আছে, অসমযোজী যৌগ মানে যে তার মধ্যে সবগুলো বন্ধনই অসমযোজী বন্ধন থাকবে, সেটা কিন্তু কোনো মানে নেই। তার ভেতরে একটা বন্ধন বা দুটো বন্ধন তোমার অসমযোজী বন্ধন থাকতে পারে, বাকি বন্ধনগুলো তোমার কিন্তু সমযোজী বন্ধন থাকবে আর কি। ঠিক আছে, তো তাহলে দেখো এই কম্পাউন্ডের ভেতরে আমরা একটা এর ভেতরে ডেটিভ বন্ধন আছে, একটা তোমার অসমযোজী বন্ধন
বন্ধনযুক্ত যৌগ আমরা বলতে পারি বা আয়ন বলতে পারি। তো সেই আয়নটা হচ্ছে গিয়ে অবশ্যই এটাকে আয়ন বলবো, যৌগ না। তো সেই আয়নটার ভেতরে আমরা দেখাবো কিভাবে। দেখো প্রথমে আমরা হচ্ছে গিয়ে এখানে কি করবো, যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনে কি করবো স্যার, হাইড্রোজেন, কটা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে। এই 4টা হাইড্রোজেনকে আমরা এইভাবে দেখাবো। তার মধ্যে 3টা হাইড্রোজেনকে প্রথমে দেখালাম, দেখানোর পরে কি হচ্ছে গিয়ে অবশ্যই নাইট্রোজেনের এইভাবে যারা বন্ধন পেয়ার গুলো ইউজ করেছে, তাই তো এইভাবে বন্ধন গুলো ইউজ করেছে। তাই জন্য এই যে যারা এবং প্রথমে অ্যামোনিয়া স্ট্রাকচারটা এইভাবে হয়ে থাকে না, এভাবে হয়ে থাকে। তো তাহলে যেহেতু এরা বন্ধন পেয়ার গঠন করে গেছে, তাই জন্য আমরা এই বন্ধনগুলোকে আমরা নর্মাল এইভাবে দেখাচ্ছি, যেগুলো হচ্ছে সমযোজী বন্ধনকে প্রকাশ করছে। এবং এখান থেকে স্যার কি হচ্ছে কি একটা এইচ মানে প্রোটন, এটাকে আমরা এইচ প্লাস কে আমরা প্রোটন বলি। তো সেই প্রোটন কি করে, তার ভেতরে যেহেতু ইলেকট্রনের দরকার, তো সেই জন্য কি করে অ্যামোনিয়া তার দুটো ইলেকট্রন এক্সেস ছিল, সেই ইলেকট্রন কি করে স্যার এই যে হাইড্রোজেনকে এইভাবে দান করে দিচ্ছে, ঠিক আছে, হাইড্রোজেনকে দান করে দিচ্ছে। এবং তার ফলে আমরা এই যে যৌগটা আছে সেটাকে আমরা কিভাবে দেখাবো, এবং দেখানোর জন্য এটাকে আমরা কি করবো স্যার, এই নাইট্রোজেনটাকে এখানে রাখবো, উপরে এইভাবে হাইড্রোজেনটাকে দেখাবো, এইভাবে হাইড্রোজেনটাকে দেখাবো, এখানে হাইড্রোজেনটাকে দেখাবো, এবং এই বন্ধনটাকে আমরা এইভাবে অ্যারো দিয়ে এইভাবে দেখাবো, যেটা দিয়ে তার পুরোটাকে থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে হচ্ছে তার মাথার উপরে প্লাস দেবো আর কি। অবশ্যই এই প্লাসটা কিন্তু তোমার কেন্দ্রীয় পরমাণুর মধ্যে থাকবে, ঠিক আছে। এই প্লাসটা কি আছে না, কেন্দ্রীয় পরমাণুর মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে। দেখো যে সাধারণত আমরা কি বললাম, এক্ষুনি বললাম যে মানে মডার্ন পদ্ধতিতে কি করা হয় না, তোমার অসমী বন্ধনকে প্রকাশ করার জন্য যে পরমাণুটি ইলেকট্রন পেয়ার দান করছে সেটা হচ্ছে কি প্লাস হবে, আর যে পরমাণু ইলেকট্রনটা গ্রহণ করছে সেটা হচ্ছে মাইনাস হবে। কিন্তু সেখানে যদি তোমার এর মধ্যে দেখো এই বন্ধনটা যেহেতু অসমজীবী বন্ধন আর সমজীবী বন্ধনের মধ্যে একটু হলেও কিন্তু এনার্জির পার্থক্য থাকে, কিন্তু দেখা যায় কি এই যে যৌগটা মানে এই যে আয়নটা তৈরি হয়েছে, এখানে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু বন্ধনগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা করা যায় না, মানে প্রত্যেকটা বন্ধন কিন্তু একই রকম হয়ে যায়, ঠিক আছে। তো তাই জন্য এর ক্ষেত্রে আমরা আলাদা করে প্লাস বা মাইনাস ইউজ করব না। অর্থাৎ কি তোমরা মনে রাখো, যখনই তোমার হচ্ছে গিয়ে কোন একটা আয়নের মধ্যে প্রত্যেকটা মানে ওর কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত প্রান্তীয় পরমাণুগুলি যদি প্রত্যেকটা যদি একই রকম থাকে, তাহলে তার মাথার উপরে যে আধানটা থাকবে মানে চার্জটা থাকবে, সেই চার্জটা কিন্তু সবসময় কেন্দ্রীয় পরমাণুর মধ্যেই চলে যাবে। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে যেহেতু NH4 প্লাস ছিল, সেই প্লাসটা কিন্তু তোমার এই কেন্দ্রীয় পরমাণুর মাথাতেই আছে, ঠিক আছে। এবং এই অসমজীবী বন্ধনটা কিন্তু আমরা এইভাবে দেখাবো। ক্লিয়ার এটুকু? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি স্যার, নেক্সট আমরা ধরে নাও BF4 মাইনাস, ঠিক আছে। BF4 মাইনাস এর বন্ধনটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখো BF4 মাইনাস এর বন্ধনটা কিরকম হবে, প্রথমে আমরা একটা ফ্লোরিনকে বাদ দিয়ে দাও, যেহেতু একটা মাইনাস মানে কি একটা এক্সট্রা ফ্লোরিনের মধ্যে এসেছে, তাই জন্য প্রথমে BF3 তোমরা হচ্ছে লুইস ডট স্ট্রাকচারটা অঙ্কন করো। BF3 লুইস ডট স্ট্রাকচার কিরকম হবে স্যার, বোরন, ঠিক আছে, তার এইদিকে কি আছে না তোমার এই 3 দিকে 3টা ফ্লোরিন আছে, তাই তো। এই একটা ফ্লোরিন আছে, ধরুন এখানে একটা ফ্লোরিন আছে, নরমাল সমযোজী বন্ধন দিয়ে দেখাই, এই একটা ফ্লোরিন আছে, এই একটা ফ্লোরিন আছে, এবং কি হয়েছে স্যার, এই বোরনের মধ্যে কিন্তু ষষ্ঠক পূর্তি হয়ে থাকার জন্য বোরন কিন্তু কি করে আছে না, বোরন তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, মানে ও গ্রহিতা পরমাণু হিসেবে কাজ করবে। অপরদিকে কি হচ্ছে স্যার F মাইনাস, ঠিক আছে। F মাইনাস মানে কি, তার মধ্যে 7টা ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু ও 8টা ইলেকট্রন নিয়ে আছে, ঠিক আছে। এই 7টা পরমাণু থাকার কথা ছিল, এবার যেহেতু এক্সেস একটা ইলেকট্রন নিয়ে আছে, তাই জন্য কিন্তু মাইনাস হয়ে আছে। তাই জন্য এই যে F পরমাণু কিন্তু তার ভিতরে এইভাবে অষ্টপূর্তি হয়ে আছে আর কি, ঠিক আছে। F মাইনাস হয়ে আছে, A মাইনাস হয়ে আছে। এবার কি করবে স্যার, এর যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কি করবে স্যার, বোরনকে এইভাবে দান করবে। তাহলে এখানে দাতা কোনটি, এটা হচ্ছে কি তোমার দাতা পরমাণু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দাতা পরমাণু, আর এটা কিন্তু তোমার গ্রহিতা পরমাণু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গ্রহিতা পরমাণু। এবং আলটিমেটলি যৌগটা যদি আমরা গঠনটা দেখাতে চাই, তাহলে কিরকম ভাবে দেখাবো, দেখো হচ্ছে তোমার বি, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, আর এখানে কি হচ্ছে কি অ্যারোটা দেবে ফ্লোরিন, এইভাবে দিয়ে পুরো আমরা আধানটা কি করবো স্যার, এইভাবে মাইনাস দিয়ে দেখাবো, ঠিক আছে। এবং তাহলে এই মাইনাসটা কি বোঝাচ্ছে স্যার, এই মাইনাসটা কিন্তু তোমার এখান থেকে তোমার হচ্ছে গিয়ে বোরনের মাথায়, যেহেতু বোরন ইলেকট্রনটা গ্রহণ করেছে, তাই জন্য মাইনাসটা কিন্তু বোরনের মাথাতেই দেখাবো, ঠিক আছে। তো কেন্দ্রীয় পরমাণুর মাথাতেই তোমার মাইনাসটা আছে, সেটা আমরা দেখাবো। ক্লিয়ার এটুকু? কেননা যখন সেম প্রান্তীয় পরমাণুগুলো যদি সেম হয়ে যায়, তো তাহলে আমরা বলবো কি সেক্ষেত্রে আধানটা সবসময় কেন্দ্রীয় পরমাণুর মাথাতেই থাকবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি স্যার, নেক্সট আমরা দেখবো কি যে এক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি। সাপোজ ধরে নাও তোমার হচ্ছে গিয়ে এখান থেকে তোমরা বলবে, সাপোজ ধরে নাও হচ্ছে গিয়ে অ্যামোনিয়া, ঠিক আছে, NH3 আর হচ্ছে তোমার BF3, ঠিক আছে। এই দুজনের মধ্যে দাতা পরমাণু কোনটা হবে স্যার, দাতা পরমাণু অবশ্যই তোমার অ্যামোনিয়া, এটা দাতা পরমাণু হবে, এটা গ্রহিতা পরমাণু হবে। এবার এদেরকে কিন্তু এটা কিন্তু কোনো আধান তৈরি করছে না, জাস্ট এটা কি করছে না তোমার হচ্ছে গিয়ে দুটোই পশম যৌগ আছে, পশম যৌগ। তো তাদের মধ্যে যে ডেটিভ বন্ধনটা যখন তৈরি হবে, কিভাবে তৈরি হবে দেখো স্যার, এই অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়াটাকে আমরা এইভাবে দেখাচ্ছি,
যাচ্ছি, তার মাত্র উপরে লোন পেয়ার ছিল, আর BF3 তার ইলেকট্রনের ঘাটতি ছিল। এবার কি করবে স্যার, এই অ্যামোনিয়া একে ইলেকট্রনটা দান করবে, এবার দান করলো, তাহলে এদের মধ্যে অসমীজ বন্ধনটাকে আমরা এইভাবেও দেখাতে পারি, বা আমরা এদের মধ্যে অসমীজ বন্ধনটাকে কিন্তু আমরা এইভাবে এইভাবে দেখাতে পারি, যেহেতু দুটো ভিন্ন ভিন্ন পরমাণু এখানে অংশগ্রহণ করছে, তাই জন্য আমরা দেখাতে পারি এইভাবে বন্ধন দিয়ে, এটাকে আমরা প্লাস, এটাকে আমরা মাইনাস, এভাবেও কিন্তু দেখাতে পারি। এটা কিন্তু ডেটিভ বন্ধনকে প্রকাশ করছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা ছোট্ট একটা কনসেপ্ট বলে দিই, যদিও সেটা আমরা অ্যাসিড বেস চ্যাপ্টারের মধ্যে পড়বো আর কি, যেটা আমাদের হচ্ছে কি আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়বো সেই কনসেপ্টটা। তো দেখো এখান থেকে কি হয়, যে আমরা নরমালি জানি কি স্যার, আমরা নরমালি জানি যে অ্যাসিড কাকে বলে, অ্যাসিড যারা হচ্ছে কি H+ দান করতে পারে জলীয় দ্রবণের মধ্যে, যেটা আরেনিয়াস বলেছিল। আর অ্যাকর্ডিং টু আরেনিয়াস থিওরি, যে যারা জলীয় দ্রবণের মধ্যে H+ ছাড়তে পারবে তারা হবে অ্যাসিড, আর যারা জলীয় দ্রবণের মধ্যে তোমার হচ্ছে গিয়ে OH- ছাড়তে পারবে তাদেরকে আমরা ক্ষার বলি, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে লুইস এসে হচ্ছে কি একটা নতুন কনসেপ্ট এখানে ইউজ করেন আর কি, সেটাকে আমরা বলি লুইস থিওরি। তো সেই লুইস থিওরি অনুযায়ী কিন্তু আমরা অ্যাসিড বেসের তুলনা করতে পারি, যে যেমন যারা হচ্ছে লোন পেয়ার দান করতে পারে তাদেরকে আমরা বলবো লুইস বেস। কি বললাম স্যার, যারা লোন পেয়ার দান করতে পারবে তাদেরকে আমরা লুইস বেস বলবো, আর যারা লোন পেয়ার গ্রহণ করতে পারবে তাদেরকে আমরা বলবো লুইস অ্যাসিড, ঠিক আছে। লোন পেয়ার গ্রহণ করলো মানে অ্যাসিড, লুইস অ্যাসিড। যদি লোন পেয়ার দান করে দেয় তাহলে হবে লুইস বেস। যেমন হচ্ছে যে অ্যামোনিয়া মানে NH3, একটা কি জানি NH3 কিন্তু একটা বেস হয়, ঠিক আছে, যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, সেই NH3 বেস। কেন স্যার, ও লোন পেয়ার দান করতে পারে তাই জন্য কিন্তু বেস। একরকম ভাবে এই যেখানে BF3 তাকে কিন্তু আমরা অ্যাসিড বলতে পারি, মানে অ্যাসিড বলবো কেন, কেন BF3 সে লোন পেয়ার গ্রহণ করতে পারে। তো তাই জন্য দেখো এই যে ডেটিভ বন্ধনের মধ্যে যে দাতা পরমাণুটি, মানে যে ইলেকট্রন পেয়ার দান করছে, মানে এখানে একটা দাতা, তাই তো, যে দাতা পরমাণু এখানে হচ্ছে একটা গ্রহিতা পরমাণু আছে, সেই গ্রহিতা পরমাণু এখানে দাতা পরমাণুটি এটা অল টাইম কি হবে স্যার, লুইস বেস হিসেবে কাজ করবে। কি বললাম, দাতা পরমাণুটি সবসময় লুইস বেস, ঠিক আছে, লুইস বেস হিসেবে কাজ করবে বা লুইস ক্ষারক হিসেবে কাজ করবে। অপরদিকে গ্রহিতা পরমাণুটি সেটা কি হচ্ছে, লুইস তত্ত্ব আমরা শিখে গেলাম, সেই লুইস তত্ত্ব অনুযায়ী যারা লোন পেয়ার দান করতে পারে, যেটা অসমজীবী বন্ধনের মধ্যে যাদের মধ্যে লোন পেয়ার আছে, তারা কি হবে স্যার, লুইস বেস হিসেবে কাজ করবে, আর যারা লোন পেয়ার গ্রহণ করতে পারে তারা কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। এটা আমরা বুঝতে পারছি তো, নতুন কনসেপ্ট এখান থেকে শিখলাম। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো স্যার পরবর্তী, ধরুন আরো কয়েকটা আমরা এরকম যৌগ গঠন করব, যে কয়েকটা তোমাদের একটু করতে দিচ্ছি, তোমরাও করবে। যেমন ধরুন নাইট্রিক অ্যাসিড HNO3, ঠিক আছে, HNO3 এর ভেতরে কিন্তু একটা ডেটিভ বন্ধন আছে, সেটা তোমরা খুঁজে বের করো কোনটা ডেটিভ বন্ধন হবে। চলো দেখে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে আমরা কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনকে খুঁজে পেলাম। দেখো তিনটা অক্সিজেন আছে, তিনটা অক্সিজেনকে তোমরা তিন দিকে দিয়ে দাও, তিনটা অক্সিজেনকে তিন দিকে দিয়ে দাও। আর হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন কি হয়, আমরা জানি নাইট্রোজেন ম্যাক্সিমাম কটা বন্ধন তৈরি করতে পারে, 4টা বন্ধন তৈরি করতে পারে, তাই তো। আর অক্সিজেন সবসময় ডাবল বন্ড করে থাকে, মানে ডাবল বন্ড তৈরি করে, মানে দুটো বন্ধন অক্সিজেনের মতোই হয়। দেখো এক্ষেত্রে কি হয় স্যার, এখানে যদি এই অক্সিজেনকে যদি আমরা ডাবল বন্ড করে দিই, এই অক্সিজেনকে যদি ডাবল বন্ড করে দিই, এই অক্সিজেনকে যদি ডাবল বন্ড করে দিই, তাহলে কিন্তু নাইট্রোজেন 4টা ম্যাক্সিমাম তৈরি করতে পারে, তার বেশি কিন্তু করবে না। তাহলে নাইট্রোজেন এখানে কিন্তু 6টা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, তাই জন্য আমাদের অবশ্যই একটা অক্সিজেন তো তোমার সিঙ্গেল বন্ড করে আছেই এখানে, তাই তো। আচ্ছা, একটা বন্ধন তাহলে 5টা বন্ধন হচ্ছে, তাও তোমার দুটো বন্ধন আছে যেখানে তোমার সিঙ্গেল বন্ধন করে আছে, তাহলে এই বন্ধনটা আমরা কেটে দিলাম, তাহলে এখানে সিঙ্গেল বন্ধন হয়ে আছে। আর অবশ্যই তাহলে এখানে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক আছে, যুক্ত হয়ে আছে। তাহলে এখান থেকে আমরা কি বললাম স্যার, এখানে এইভাবে বন্ধন আছে। এবার এখানে কি হয় স্যার, মানে প্রথমে আমরা গল্পটা এইভাবে দেখাতে পারি। প্রথমে আমরা HNO2, ঠিক আছে, HNO2 এর গঠনটা আমরা তৈরি করতে পারি। দেখো কিরকম ভাবে HNO2 এর গঠনটা তৈরি করব। দেখো HNO2 এর গঠনটা এইভাবে, HNO2 এর গঠনটা আমরা কিরকম ভাবে স্যার, এই নাইট্রোজেন, ঠিক আছে, HNO2 আমরা ওই যে যেটা আমরা লুইস ডট স্ট্রাকচার তৈরি করার সময় যেটা থিওরি করেছিলাম, ভ্যালেন্স টোটাল ইলেকট্রন গুলো কাউন্ট করে নেবো, তারপরে হচ্ছে কি তোমার বন্ড পেয়ার গুলো দেখাবো, ঠিক আছে, ওটা তোমরা ওই প্রসেসটা ইউজ করতে পারো। চলো ওই প্রসেসটা ইউজ করো। তাহলে এখানে একটা তোমার অক্সিজেন দিয়ে দাও, কেন্দ্রীয় পরমাণু, এখানে একটা অক্সিজেন দিয়ে দাও, ঠিক আছে। তো তারপরে তোমার হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিলে, তাহলে এখান থেকে কি হচ্ছে কি, এখানে ডাবল বন্ড ও হয়ে আছে, এটা সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, তাই তো। এখান থেকে এটা হচ্ছে কি, এটা দুটো লোন পেয়ার আছে, এর মাথাতেও দুটো লোন পেয়ার আছে, আর এর মাথার উপরে একটা লোন পেয়ার আছে। তো এটা হচ্ছে তোমার HNO2 এর গঠনটা, ঠিক আছে, HNO2 গঠনটা। এবার কি হচ্ছে স্যার, এর মধ্যে এক্সট্রা একটা অক্সিজেন আছে, ঠিক আছে, এর মধ্যে একটা এক্সট্রা অক্সিজেন আছে যার ভিতরে, যার ভ্যালেন্সিতে 6টা ইলেকট্রন আছে। এবার এই ক্ষেত্রে কি হয় স্যার, অক্সিজেন চাই কি আমার কাছে দুটো ইলেকট্রন পেলে আমি খুব খুশি হয়ে যাব। এদিকে আবার স্যার এই ডবল বন্ড করতে পারবে না, কেন, ডবল বন্ড করলে কি হয়ে যাবে, ডবল বন্ড করলে এবার নাইট্রোজেনের মধ্যে 5টা বন্ধন তৈরি হয়ে যাবে, তাই তো, 5টা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে ডবল বন্ড করার জন্য। তো তাই জন্য কি করবে স্যার, তখন নাইট্রোজেন বলবে কি, যে আমার এই দুটো ইলেকট্রন তোকে পুরোপুরি ভাবে দান করে দিলাম, দান করার ফলে দুজন মিলেই শেয়ার করবো, ঠিক আছে, অবশ্যই দুজন মিলেই শেয়ার করবো। তো তাই
জন্য এখানে আমরা নাইট্রিক অ্যাসিডের যে লুইস ডট স্ট্রাকচারটা সেটা আমরা এইভাবে দেখাবো। দেখো এই নাইট্রোজেনকে মাঝখানে রাখলাম, রেখে এদিকে একটা অক্সিজেন এদিকে একটা হাইড্রোজেন আছে, তার এই লোন পেয়ার গুলোকে আমরা দেখালাম। দেখানোর পরে এই নাইট্রোজেন আছে, ঠিক আছে, এখানে একটা ডাবল বন্ড ও দিয়ে দিলাম যেখানে তোমার দুটো লোন পেয়ার আছে, আর এখান থেকে এইভাবে অ্যারো দিয়ে এইভাবে অক্সিজেনটাকে দেখাবো, ঠিক আছে, এইভাবে দেখাবো। এইভাবেও দেখাতে পারি বা আমরা এইভাবেও দেখাতে পারি। কিরকম স্যার, এখান থেকে এই নাইট্রোজেনের মাথায় প্লাস, এটা মাইনাস, এইভাবেও দেখাতে পারি, ঠিক আছে। এইভাবেও আমরা নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা তৈরি করতে পারি, কারণ আলটিমেটলি এর প্লাস এর মাইনাস নিলে তো প্রথমেই হয়ে যাবে। বা আমরা এটাকে কিভাবে বললাম, আমরা কিন্তু এটাকে এইচ বন্ড ও বন্ড এন ডাবল বন্ড ও বন্ড এইভাবে অ্যারো দিয়ে এভাবেও কিন্তু দেখাতে পারি, ঠিক আছে। এক নম্বর তোমার সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা, ঠিক আছে, H2SO4 এর স্ট্রাকচারটা। H2SO4 এর গঠনটা আমরা কিভাবে দেখাবো স্যার, যদি সেটা আমরা বলেছিলাম এর আগের দিনে অন্যভাবে গঠনটা তৈরি করেছিলাম, এইভাবেও কিন্তু আমরা H2SO4 এর গঠনটা দেখাতে পারি। কিরকম স্যার, কেন্দ্রীয় পরমাণু সালফারকে দিয়ে দাও। আচ্ছা, এখানে তাহলে অবশ্যই 4টা অক্সিজেনের জন্য নেই, 4টা অক্সিজেন সালফারকে কেন্দ্র করে বসে আছে, সালফেট আয়োনাইড ক্ষেত্রে যেমন 4টা অক্সিজেন এইভাবে আছে, ঠিক আছে। আর দুটো হাইড্রোজেন এর সঙ্গে বন্ড করে আছে, অক্সিজেনের সঙ্গে বন্ড করে আছে, ঠিক আছে, ভালো কথা। এবার এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড আছে, অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, এর সঙ্গে একটা সিঙ্গেল বন্ড, এর সঙ্গে একটা সিঙ্গেল বন্ড করে আছে, ভালো কথা। এবার এই দুটো অক্সিজেনের ক্ষেত্রে কি হয় স্যার, এখানে সালফারের মাথায় এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা এর আগের দিনে বলেছিলাম সালফেট আয়নের ক্ষেত্রে এখানে ডাবল বন্ড করে দেখাইছিলাম, দেখো ডাবল বন্ড করে দেখাতে পারি, কিন্তু এক্ষেত্রেও গল্পটা এরকম হয় স্যার, এক্ষেত্রে গল্পটা এইভাবে হয় যে লোন পেয়ারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এক্ষেত্রে কি হয়, অক্সিজেনের মাথায় তো 6টা ইলেকট্রন আছে, তো এই 6টা ইলেকট্রন আছে, এবার কি করে এই সালফার তার দুটো ইলেকট্রন এখানে একে হচ্ছে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এবং এই দুটো ইলেকট্রন আমরা এখানে এইভাবে অসমযোজী বন্ধনের মাধ্যমে দেখাতে পারি। তো দেখালে কি হবে স্যার, এই অসমযোজী বন্ধনের মাধ্যমে দেখালে এখান থেকে কি হবে, স্ট্রাকচারটা এরকম হবে আলটিমেটলি এইচ বন্ড ও বন্ড এস, এখান থেকে অ্যারো দিয়ে একটা দেখাবো, এখানে একটা অ্যারো দিয়ে দেখাবো, এই ও বন্ড এইচ, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের গঠনটা আমরা এইভাবেও অঙ্কন করতে পারি, ঠিক আছে, এবার অসমযোজী বন্ধনটা দেখাতে পারি, বা এটাকে আমরা এইভাবেও তৈরি করতে পারি আর কি। পরবর্তীতে কোনো সময় আমরা এইভাবেও এটাকে লিখবো, সেটাও ভুল না, ঠিক আছে। কেননা এখানে একটা কনসেপ্ট আছে যে কেন্দ্রীয় পরমাণু সবসময় ম্যাক্সিমাম যোজ্যতায় থাকবে আর কি, কারণ সালফার ম্যাক্সিমাম 6টা বন্ধন তৈরি করতে পারে, তো ম্যাক্সিমাম বন্ধন তৈরি করার চেষ্টা করবে, কিন্তু সেটাকে আমরা এইভাবে যে অষ্টকপূর্তির সূত্র হিসেবে কিন্তু আমরা এইভাবেও সেই অসমযোজী বন্ধনের মাধ্যমে বিষয়টাকে আমরা ব্যাখ্যা করতে পারি। সেখানে কিন্তু এভাবেও দেখালে সেটা কিন্তু ভুল না, এইভাবেও দেখালে সেটা ভুল হবে না, দুটোই ঠিক, ঠিক আছে, দুটোই ঠিক। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড তাহলে এই স্ট্রাকচারটা তৈরি করতে পারি, আমরা এই স্ট্রাকচারটা তৈরি করতে পারি, ক্লিয়ার এটুকু? দেখো স্যার, এখান থেকে আরেকটা কম্পাউন্ড আছে, সেটাও ইম্পর্টেন্ট আর কি, যেটা হচ্ছে কি তোমার Al2, ঠিক আছে, Al2 Cl6, এটা একটা ডাইমার গঠন করে আর কি, কেননা দুই অণু তোমার AlCl3, যেহেতু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরা হচ্ছে কি অষ্টকপূর্তি হয়নি, তাই জন্য তারা ডাইমার গঠন করে নেয়, এবং সেটা তারা কিভাবে ডাইমারটা গঠন করে সেই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের পি ব্লকের মধ্যে গিয়েও পড়তে হবে। দেখো এখান থেকে তারা ডাইমারটা কেন গঠন করে, কেননা তাদের ভ্যালেন্স শেল, দেখো কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম, তার কিন্তু অষ্টকপূর্তি হয়নি, তার ভ্যালেন্স শেল 6টা ইলেকট্রন আছে, তাই জন্য ও সবসময় চাই কি দুটো ইলেকট্রন পেতে চাই, এবং তাদের মধ্যে কোঅর্ডিনেট বা ডেটিভ বন্ধনটা কিভাবে তৈরি হয় স্যার, ডেটিভ বন্ধনটা দেখো এইভাবে তৈরি হয়, যে দেখো আমরা এটাকে এইভাবে তৈরি করতে হবে। দেখো আঁকানোর ব্যাপারটাও তোমার সুন্দর করে তোমার দেখো আঁকাতে হবে, কিভাবে দেখো কনসেপ্টটা। দেখো কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে, এইদিকে 3টা বন্ধন আছে, 3টা বন্ধনকে আমরা প্রথমে দেখিয়ে দিই স্যার, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তো আমরা লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করতেই পারবো। দেখো সেই অঙ্কনটা আমরা করছি এইভাবে, দেখো ক্লোরিনের মাথায় তো অষ্টপূর্তি হয়ে আছে, তোমরা এটা নিজেরা করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লুইস ডট স্ট্রাকচারটা তোমরা কিভাবে অঙ্কন করবে, ঠিক আছে। এটা দেখো, এটা করলাম, ঠিক আছে। এবার এখান থেকে অ্যালুমিনিয়াম আছে, এটা অ্যালুমিনিয়াম, এটা একটা অ্যালুমিনিয়াম গেল, কিন্তু আমাদের কার স্ট্রাকচার তৈরি করতে হবে, Al2Cl6, 6টা আছে, তাহলে দুটো অ্যালুমিনিয়াম আছে। দেখো এখান থেকে আরেকটা অ্যালুমিনিয়ামকে আমরা পাশাপাশি এখানে লিখবো, এখান থেকে আরেকটা অ্যালুমিনিয়ামকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। তার এই দিকের একটা ক্লোরিনকে আমরা এখানে এইভাবে লিখলাম, ঠিক আছে, এইভাবে লিখো, এভাবে লিখলাম। আর বাকি দুটো পরমাণুকে আমরা এইভাবে দেখাবো, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এইখানে তার লোন পেয়ার গুলো এইভাবে দেখানো আছে, ঠিক আছে, এভাবে দেখালাম আমরা। এবার দেখো স্যার, এখান থেকে ব্যাপারটা কিরকম হচ্ছে, দেখো এখান থেকে অ্যালুমিনিয়াম তার কিন্তু ষষ্ঠপূর্তি হয়ে আছে, ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম তারও ষষ্ঠপূর্তি হয়ে আছে। এবার এই যে দেখো এইখানে যে ক্লোরিনটা আছে না, এই ক্লোরিনের মাথায় তো অষ্টপূর্তি হয়ে আছে, এবার এক্সেস লোন পেয়ারও আছে এর মাথার উপরে। এবার কি করবে স্যার, এর দুটো ইলেকট্রন বলবে কি অ্যালুমিনিয়ামকে দেবে আর কি। তো দিলে কি হবে স্যার, এক্ষেত্রে লাভ কি হলো, অ্যালুমিনিয়ামের অষ্টপূর্তি হয়ে যাচ্ছে, এবং দুজন মিলেই সেটাকে শেয়ার করছে, তাই ক্লোরিনের তোমার অষ্টপূর্তিতে কোনো অসুবিধা হলো না। ক্লোরিন এখান থেকে এর সঙ্গে একটা ডেটিভ বন্ধন তৈরি করে নিল, মানে কোঅর্ডিনেট বন্ধন তৈরি করে নিল। একরকম ভাবে এই যে মানে এই পরমাণু, মানে এই যে যৌগটি, মানে AlCl3 ক্লোরিন পরমাণুটি,
এই অ্যালুমিনিয়ামের সঙ্গে একটা কি করবে স্যার ডেটিভ বন্ধন তৈরি করে নেবে, এইভাবে বন্ধনটাকে আমরা দেখাবো। তাহলে Al2Cl6 তার তাহলে ডাইমার গঠনটা কিরকম হবে, একদম এরকম হবে। ব্যাপারটা বোঝা গেল কেন তারা ডাইমার গঠন করলো, কেননা Al-Cl3 এর ভেতরে কিন্তু এখানে ষষ্ঠক পূর্তি হয়ে থাকে, অষ্টক পূর্তি হয়নি, কিন্তু তারা যখন ডাইমার গঠন করে নেয় তখন কিন্তু এই যে ডাইমার গঠনটার মধ্যে কিন্তু অষ্টক পূর্তি হয়ে যায়, ঠিক আছে। তাই জন্য কিন্তু Al2Cl6 বা AlCl3 তারা কিন্তু ডাইমার Al2Cl6 রূপে অবস্থান করে। ক্লিয়ার এটুকু? নেক্সট আমরা দেখবো স্যার তোমরা কিছু ফসফরিক অ্যাসিড এর বন্ধনটা তোমরা তৈরি করো তো H3PO3, ঠিক আছে, সরি H3PO4 এর লুইস ডট সাবস্ট্রেট কিভাবে অঙ্কন করবে সেটা তোমরা একটু অঙ্কন করার চেষ্টা করো তো। যদি না পারো তাহলে পরের দিন আমাকে বলবে তাহলে ঠিক আমরা পরের দিন আশা করি যে তোমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তো পরের দিনে তোমরা বলবে যদি না বুঝতে পারো এই জায়গাটা, ঠিক আছে। ফসফরিক অ্যাসিডটা তোমরা নিজেরা করবে। নেক্সট আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন দেখো, এই পার্টটা থেকে আমাদের বোর্ডের পরীক্ষায় আসার মতো যে ইম্পর্টেন্ট কোশ্চিনটা আছে এরকম যে এমন একটি কম্পাউন্ডের উদাহরণ দাও যেখানে তোমার আয়নিক বন্ধন, তোমার সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন তিনটি বন্ধনই দেখা যায়, এরকম একটা কম্পাউন্ডের উদাহরণ দিতে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি বললাম, এমন একটি কম্পাউন্ডের উদাহরণ দাও যার ভেতরে তোমার হচ্ছে আয়নিক বন্ধন, কোভ্যালেন্ট বন্ধন এবং অসমযোজী বন্ধন ও তিনটা বন্ধনই আছে সেরকম একটা কম্পাউন্ডের উদাহরণ। সেই কম্পাউন্ডের উদাহরণ হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, NH4Cl। এটা কিন্তু একটা এমন একটা কম্পাউন্ডের উদাহরণ যার মধ্যে তোমার কি কি আছে স্যার, আয়নিক বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ড আছে, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড আছে এবং কোঅর্ডিনেট বন্ড আছে, ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ধন আছে। তিনটা বন্ধনই আছে এর ভিতরে এবং সেটাকে তোমাকে ব্যাখ্যা করতে বলবে যে সেটাকে ব্যাখ্যা করো কিভাবে। দেখো এই অ্যামোনিয়াম ক্লোরাইড এটা একটা লবণ, ঠিক আছে। লবণ মানে কি হচ্ছে প্লাস মাইনাসে ভেঙে থাকবে, অর্থাৎ এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে স্যার, এখান থেকে অ্যাকচুয়ালি ও এই ফর্মে থাকে অ্যামোনিয়াম প্লাস আর Cl মাইনাস। তার মানে কি যেহেতু এরা দুটো আয়ন, মানে যখন এটা জলীয় দ্রবণের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় তাহলে জলীয় দ্রবণের মধ্যে দেখবো সেটা অ্যামোনিয়াম এবং ক্লোরাইড আয়নে বিয়োজিত হয়ে থাকবে, অর্থাৎ কি তার মধ্যে যেহেতু দুটো আয়নের অস্তিত্ব আছে তার মানে কি তারা একটা আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে, তাদের একটা আয়নিক বন্ধন আছে। সেই আয়নিক বন্ধনটা কার কার মধ্যে আছে স্যার, অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে কিন্তু আয়নিক বন্ধনটা অবস্থান করছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো স্যার তোমার কোভ্যালেন্ট বন্ধন এবং তোমার কোঅর্ডিনেট বন্ধনের মধ্যে চলে আসবো। দেখো স্যার এবার এই অ্যামোনিয়াম আয়নটাকে যদি আমরা দেখি, কারণ অ্যামোনিয়াম আয়ন আমরা শুরুতেই দেখলাম যে অ্যামোনিয়াম আয়নের মধ্যে কিন্তু তোমার কোভ্যালেন্ট বন্ধনও আছে আবার ডেটিভ বন্ধনও আছে। যেমন কি স্যার অ্যামোনিয়াম আয়নের যদি আমরা গঠনটা যদি দেখাই তাহলে দেখবো স্যার এখানে এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আছে এবং এই হাইড্রোজেনটা আছে এবং এখান থেকে আমরা অ্যারো দিয়ে এখানে এই হাইড্রোজেনটাকে দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুটা এবার প্লাস হয়ে আছে। এবার দেখো কি হচ্ছে, এবং এখান থেকে এই যে তিনটা বন্ধন, মানে এই যে তিনটা বন্ধন আর কি, এই তিনটা বন্ধন কি স্যার, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তাই তো, কোভ্যালেন্ট বন্ধন এটা। আর এই যে তোমার এই বন্ধনটা এটা হচ্ছে কি স্যার, কোঅর্ডিনেট বন্ড, তাই তো, বা ডেটিভ বন্ধন, কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভেতরে তোমার আয়নিক বন্ধন, কোভ্যালেন্ট বন্ধন আবার তোমার ডেটিভ বন্ধন, তিনটা বন্ধনই কিন্তু আছে এর ভেতরে। ক্লিয়ার এটুকু? চলে যাবো স্যার কোভ্যালেন্ট কম্পাউন্ডের বৈশিষ্ট্যগুলো, মানে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে। দেখো কোভ্যালেন্ট কম্পাউন্ড কিন্তু আর কিছুই না, সেটা কিন্তু সমযোজী যৌগের মতোই, আমি শুরুতেই বললাম। তাই জন্য দেখবো যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মোস্ট অফ ক্যারেক্টার কিন্তু সমযোজী যৌগের মতোই হবে, ঠিক আছে। কিন্তু সমযোজী যৌগের থেকে কিন্তু একটু হলেও আলাদা হবে। কেন? কেননা সমযোজী যৌগের মধ্যে হলো সমযোজী বন্ধনটা পুরোপুরি তোমার ওভারল্যাপিং এর মাধ্যমে হয়, দুটো শেয়ারিং এর মাধ্যমে হয়। কিন্তু তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে যেহেতু বা কোভ্যালেন্ট বন্ধনের মধ্যে যেহেতু তোমার একটা আয়নিক চরিত্র আছে, তাই জন্য দেখা যাবে কি যে যেমন যদি বলা হয় মেল্টিং পয়েন্টের কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে মেল্টিং পয়েন্ট বা তোমার গলনাঙ্ক সেটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ কি কোভ্যালেন্ট কম্পাউন্ডের থেকে তোমার বেশি হবে কিন্তু আয়নিক কম্পাউন্ডের থেকে কম হবে। কেন স্যার? কারণ আমরা জানি যে কি বললাম, যখন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হচ্ছে, মানে কোভ্যালেন্ট বন্ধন তৈরি হচ্ছে, তাহলে কি বললাম স্যার, এটা একটা প্লাস এবং একটা মাইনাস তৈরি হচ্ছে। তাই জন্য নর্মাল যদি কোভ্যালেন্ট কম্পাউন্ডে যদি বলা হয় তাহলে নর্মাল কি হচ্ছে, এরকম তোমার কোন রকম প্লাস মাইনাসের সেপারেশন গল্পটা হয় না। তো তাই জন্য এর তুলনায় কি হবে, এখানে তোমার আয়নিক ইন্টারাকশনটা বেশি কাজ করছে, তাই জন্য এর মধ্যে স্ট্রং ইন্টারাকশন তুলনামূলক বেশি। কিন্তু তোমার আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি হয়, একটা প্লাস একটা মাইনাস থেকে বেশি ভেঙে থাকে, তাই জন্য কি হচ্ছে এর মধ্যে ইন্টারাকশনটা বেশি হয়। তাই জন্য তোমার এই অসমযোজী বন্ধনযুক্ত যৌগগুলো কি হবে স্যার, সবসময় মিডিলে অংশগ্রহণ করবে। মানে যত ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি আর কি, প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখবো যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের থেকে বেশি বা তোমার আয়নিক কম্পাউন্ড থেকে তোমার কি হবে না হচ্ছে কম হবে, মানে এরকম মাঝামাঝি জায়গায় ও অবস্থান করবে।
ঠিক। তো তোমার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সেটা তো মাঝামাঝি অবস্থান করবে, সেটা তোমরা বুঝেই গেলাম। তারপরে তোমার দ্রাব্যতা, ঠিক আছে। সাধারণত কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কি হয়, তারা হচ্ছে কি যেমন সাধারণত কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো যেহেতু তোমার অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, তাই জন্য তোমার অসমযোজী কম্পাউন্ড গুলো তারাও কিন্তু অধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে, ঠিক আছে। নেক্সট তোমার হচ্ছে কি দিক নির্দেশক ধর্ম এবং সমবায়তা ধর্ম যদি যেহেতু তোমার অসমযোজী বন্ধনের মধ্যে তোমার দিক নির্দেশক ধর্ম এবং অবস্থান করছে, দিক নির্দেশক ধর্ম আছে, তাই জন্য কিন্তু তাদের মধ্যে কি হবে স্যার, তারা কিন্তু সমবায়বতা ধর্মতা দেখাবে, ঠিক আছে। আর যদি বলো আইসোমরফিজমের গল্পটা আসবে না, কারণ আইসোমরফিজম আমরা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখেছি, তাই জন্য আইসোমরফিজমের গল্পটা আসবে না, কিন্তু এটা সমবায়বতা ধর্ম দেখাবে, কিন্তু যেহেতু এদের দিক নির্দেশক ধর্মটা আছে, যাদের মধ্যে দিক নির্দেশক ধর্ম থাকে যে সমস্ত বন্ধনের মধ্যে, তারা কিন্তু সমবায়বতা প্রদর্শন করতে পারে, ঠিক। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে গিয়ে স্যার তোমার হচ্ছে গিয়ে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কি হচ্ছে স্যার, যেহেতু এই সমস্ত কম্পাউন্ড গুলো মানে গলিত অবস্থায় বা দ্রবণের মধ্যে সহজে আয়নে পরিণত, মানে আয়নে ভেঙে যায় না, প্লাস মাইনাসে পুরোপুরি সেপারেশন হয় না, তাই জন্য তারা কিন্তু তড়িৎ পরিবহন করে না। কিন্তু ওই যৌগটার মধ্যে যদি কোনো রকম আয়নিক বন্ধন থাকে, যদি তারা মূলকে ভেঙে যেতে পারে, মানে প্লাস মাইনাসে যদি ভেঙে যেতে পারে, তাহলে তারা তড়িৎ পরিবহন করতে পারে। যেমন ধরুন অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে তোমার হচ্ছে কি তোমার কোভ্যালেন্ট বন্ধন আছে, তাই জন্য আমরা বলতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে। অর্থাৎ কি, সেটা একটা আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ কি ওই কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে যদি আয়নিক বন্ড থাকে, তাহলে তারা তড়িৎ পরিবহন করতে পারবে। নরমালি কিন্তু কোভ্যালেন্ট মানে কোঅর্ডিনেট বন্ধনযুক্ত কম্পাউন্ডগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে। তাহলে এগুলো মোটামুটি তোমার অসমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো গেল আর কি। তাহলে অসমযোজী বন্ধন থেকে আমাদের এটুকুই পড়ার ছিল আর কি। এখান থেকে সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ জায়গাটা, সেটা হচ্ছে তোমার এমন একটা কম্পাউন্ডের উদাহরণ দাও যেখানে তোমার 3টা বন্ধনই দেখা যায় আর কি, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। নেক্সট আনসার চলে আসবো, যেটা হচ্ছে যে শুরুতেই বলেছিলাম যে তোমাদের হচ্ছে 3টা সমযোজী বন্ধন যেহেতু তোমরা পড়েছি, সমযোজী বন্ধন সম্বন্ধে পড়া হলো। পরের ক্লাসে আমরা শুরু করে দেবো তোমার হচ্ছে হাইব্রিডেশন থিওরি, ভেসপার থিওরি, তারপরে ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, সেই থিওরিগুলো সম্বন্ধে আলোচনা করবো। মলিকুলার অরবিটাল থিওরি, সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। তো সেগুলো সম্বন্ধে আলোচনা করা যাবে। চট করে আমরা এই 3টা পয়েন্ট সম্বন্ধে একটু পড়ে নেবো। একটা হচ্ছে তোমার বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে স্যার, বন্ধন দৈর্ঘ্য সম্বন্ধে আলোচনা করব। তারপরে হচ্ছে কি তোমার বন্ধন শক্তি, ঠিক আছে, বন্ধন শক্তি সম্বন্ধে আলোচনা করব। এবং একটা হচ্ছে বন্ধন কোণ, ঠিক আছে, বন্ধন কোণ। এই 3টা টার্ম সম্বন্ধে আমরা একটু চট করে একটু আলোচনা করে নিই। দেখো, পুরো ডিটেলসে যাব না, কারণ আজকে তোমার অনেকগুলো টার্ম তোমাদের নতুন নতুন মনে হতে পারে, কিন্তু তোমাদের এই টার্মগুলো প্রথমে আজকে একটু ভালো করে পড়ে নাও, কারণ যখন আমাদের পুরো চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে, তোমরা যখন চ্যাপ্টার রিভিশন করবে, তখন কিন্তু তোমার এই টার্মগুলো আর কঠিন মনে হবে না, এগুলো সহজই মনে হবে। কেননা আমাদের কয়েকটা টার্ম, যেমন হাইব্রিডেশন জিনিসটা আমরা এখনো পড়িনি, তো কিন্তু আমাদের এখানে এই জায়গাগুলো ব্যাখ্যা করতে গেলে হাইব্রিডেশনের ব্যাপারগুলো একটু প্রয়োজন পড়বে। তো তাই জন্য তোমরা কিছু কিছু টার্ম তোমাদের নতুন মনে হতে পারে। দেখো, প্রথমে আমরা পড়বো হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। স্যার, বন্ধন দৈর্ঘ্য মানে কি, সমযোজী। আমরা কিন্তু এই যে বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন শক্তি বা বন্ধন কোণ, এগুলো কোন কম্পাউন্ডের পড়বো স্যার, কিন্তু আমরা সমযোজী যৌগের মধ্যে কিন্তু পড়বো, ঠিক আছে। সমযোজী যৌগের মধ্যে তার বন্ধন দৈর্ঘ্য, তার বন্ধন শক্তি বা বন্ধন কোণ কি হবে, সেটা কিন্তু সমযোজী বন্ধনের মধ্যে, ঠিক আছে। বললাম সমযোজী বন্ধনের মধ্যে আমরা এই গল্পগুলো আলোচনা করব। দেখো, বন্ধন দৈর্ঘ্য মানে কি স্যার, যে ধরুন একটা বন্ধন যখন তৈরি হলো, ধরুন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয়েছে, তারপর ধরুন অ্যামোনিয়ার কথা আমরা বলছি, ঠিক আছে, অ্যামোনিয়ার কথা আমরা বলছি, একটা কোভ্যালেন্ট বন্ধন, তোমার কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন তৈরি হয়েছে। তো তাহলে কি হবে, এক্ষেত্রে এই যে পরমাণুটি, নাইট্রোজেন পরমাণুটি, তার ব্যাসার্ধ, মানে তাদের মধ্যে অ্যাটমিক অরবিটালে ওভারল্যাপিং এর মধ্যে তৈরি হয়েছে, তাই না। তাহলে এর যে ব্যাসার্ধ আর এই হাইড্রোজেনের যে ব্যাসার্ধ, দুটো পরমাণুর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ মানে বন্ধন দৈর্ঘ্য মানে কি, এর নিউক্লিয়াস এবং এর নিউক্লিয়াসের মধ্যে দূরত্বটা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি তাদের মধ্যে বন্ধন দৈর্ঘ্যটাকে প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, বন্ধন দৈর্ঘ্যকে প্রকাশ করতে পারি যে এই যে নাইট্রোজেন, তার যে ব্যাসার্ধ, ঠিক আছে, এই নাইট্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ, নাইট্রোজেন পরমাণুটার ব্যাসার্ধ এবং প্লাস আমরা কি করতে পারি, হাইড্রোজেন পরমাণুটার ব্যাসার্ধ, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, দুটো পরমাণুর ব্যাসার্ধটা, তাহলে আমরা তাদের বন্ধন দৈর্ঘ্যটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা বন্ধন দৈর্ঘ্যটা পেয়ে যাব। এটুকু কি বোঝা গেল? দৈর্ঘ্য মানে কি, দুটো নিউক্লিয়াসের মাঝের দূরত্ব। এবার ধরে নাও এই পরমাণুটা আর এই পরমাণুটার মধ্যে তোমার বন্ধন তৈরি হয়েছে। তাহলে বন্ধন তৈরি হলে কি, এর ব্যাসার্ধের সঙ্গে যদি আমি এই ব্যাসার্ধের মধ্যে যদি আমরা মানে এর নিউক্লিয়াস থেকে এই ব্যাসার্ধটা এবং এই নিউক্লিয়াস থেকে এর ব্যাসার্ধটা যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, টোটাল বন্ধন দৈর্ঘ্যটা পেয়ে যাবো, ঠিক আছে। যদি দুটো ভিন্ন পরমাণু হয়, তাহলে তাদের ক্ষেত্রে দুটো ব্যাসার্ধ আলাদা হতে পারে। যদি দুটো সেম পরমাণু, ধরুন সাপোজ হাইড্রোজেন H2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এই H পরমাণু আর একটা H পরমাণু, এর ব্যাসার্ধ এবং এর ব্যাসার্ধ, এর মাঝের দূরত্বটাকে আমরা বন্ধন দৈর্ঘ্য বলবো। ক্লিয়ার এটুকু? এবার আমরা চট করে দেখে নেবো যে বন্ধন দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বন্ধন দৈর্ঘ্যটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো স্যার, বন্ধন দৈর্ঘ্য মেইনলি তোমার এই 4টা বিষয়ের উপর নির্ভর করে।
সেই 4টা বিষয় কি কি স্যার? বন্ধন সংখ্যা। ঠিক আছে, দেখো যখন কোনো দুটি পরমাণু, সেম পরমাণু আছে, তো তাদের বন্ধন দৈর্ঘ্যটা নির্ভর করবে তার মধ্যে কটা বন্ধন আছে। সাপোজ ধরে নাও এরকম আমরা জানি যে কার্বন কার্বনের মধ্যে কতগুলো বন্ধন হতে পারে। কার্বন, এই কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ধন হতে পারে, এই কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হতে পারে, কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এই কার্বন এবং কার্বনের মধ্যে দূরত্ব মানে বন্ধন দৈর্ঘ্যটা কত হবে। তাহলে দেখো এখানে যেহেতু সিঙ্গেল বন্ড করে আছে, সাধারণত দেখা যায় কি যে বন্ধনের সংখ্যা তো বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম স্যার? বন্ধন দৈর্ঘ্যটা কি হবে স্যার? বন্ধন দৈর্ঘ্য সমানুপাতিক হবে বন্ধন সংখ্যার সঙ্গে। ঠিক আছে, সরি ব্যস্তানুপাতিক হবে, বন্ধন সংখ্যার সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। যত বন্ধন সংখ্যা বাড়তে থাকবে বন্ধন দৈর্ঘ্যটা কি হবে? বন্ধন দৈর্ঘ্যটা তত কমতে থাকবে। কিরকম? দেখো সিঙ্গেল বন্ধন থাকা মানে কি? ধরে নাও একটা পরমাণু আরেকটা পরমাণুকে একটা বন্ধন দ্বারা নিজেদেরকে আকর্ষণ করছে, তাহলে অত স্ট্রং আকর্ষণ বল তৈরি হবে না। যদি না হয় তাহলে কি বন্ধনটা বড় হবে, দূরে দূরে অবস্থান করবে। আর যদি দুটো হাত দিয়ে যদি আকর্ষণ করে তাহলে কি হবে? আরো কাছে নিয়ে চলে আসবে। যদি 3টা হাত দিয়ে যদি আকর্ষণ করে তাহলে আরো কাছে নিয়ে আসবে, তাহলে বন্ধন দৈর্ঘ্য আরো কমে যাবে। তাহলে বন্ধন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধন দৈর্ঘ্য কমে যাচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক, তাহলে দেখা যায় কি যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড করে থাকে তাহলে তাদের বন্ধন দৈর্ঘ্যটা মোটামুটি 1.54 আনস্ট্রং হয়। ঠিক আছে, 1.54। এই বন্ধন দৈর্ঘ্যগুলো তোমরা এই 3টা বন্ধন তোমরা মনে রাখতে পারো, মনে রাখতেই পারো এগুলো। ঠিক আছে, 1.54 হয় তোমার হচ্ছে গিয়ে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, 1.34 হয় তোমার হচ্ছে গিয়ে ডাবল বন্ড থাকলে, এবং ট্রিপল বন্ড থাকলে 1.20 আনস্ট্রং হয় আর কি। ঠিক আছে, তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কত, সিঙ্গেল বন্ধনের দৈর্ঘ্য কত হয় স্যার? 1.54 হয়, ডাবল বন্ধনের 1.34 আনস্ট্রং, আর ট্রিপল বন্ড হলে 1.20 আনস্ট্রং। তাহলে এগুলো হয়। দেখো তাহলে বন্ধন দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কার্বন কার্বনের মধ্যে বন্ধন দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। এটাও ক্লিয়ার? তাহলে বন্ধন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহলে বৃদ্ধি পেয়ে যায়, সেটা আমরা বুঝতে পেরে গেছি। আচ্ছা, নেক্সট আমরা তাহলে বাকি সবারই ক্ষেত্রে তাহলে আমরা তোমার যদি বলা হয় যে এই বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে, মানে এন বন্ধন দৈর্ঘ্য বেশি হবে না এন ট্রিপল বন্ড এই বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে, কোন বন্ধনটা বলতো বেশি বড় হবে? অবশ্যই এটা বড় হবে, কারণ এখানে বন্ধন সংখ্যা বেশি মানে কি এখানে তোমার হচ্ছে বন্ধন দৈর্ঘ্যটা কম হবে। ক্লিয়ার এটুকু? নেক্সট চলে আসি স্যার আমাদের সংকরায়িত কক্ষকে এস চরিত্র। এবার ওই যে সংকরাতে বললাম যে হাইব্রিডেশন কনসেপ্ট এখানে চলে আসলো। নর্মালি দেখো আমাদের হাইব্রিডেশন যখন পড়বো আর কি, যেটা আমরা আগেও একটু একটু করে বলেছিলাম, যদি এটা পরের ক্লাস থেকে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে জেনে যাবো। দেখো আমাদের কাছে হাইব্রিডেশন হতে পারে একটা sp3 হতে পারে, ঠিক আছে, একটা হতে পারে তোমার sp2 হতে পারে, একটা হতে পারে sp ক্যারেক্টার হতে পারে। ঠিক আছে, এটা আমরা আগেও বলেছিলাম, আমি আবার একটু বলে দিচ্ছি। দেখো এখানে কটা অরবিটাল, s মানে কি একটা অরবিটাল, p মানে কিন্তু একটা অরবিটাল। তাহলে দেখো s একটা অরবিটাল আছে, এখানে s একটা অরবিটাল, এবং p কটা অরবিটাল আছে স্যার? 3টা অরবিটাল আছে। টোটাল এখানে কটা অরবিটাল আছে? 4টা অরবিটাল আছে। p মাত্র 3 মানে এই সংখ্যাটা বোঝাচ্ছে p কটা আছে আর কি। ঠিক আছে, টোটাল 4টা অরবিটাল আছে এখানে। এখানে s কত আছে স্যার? একটা আছে। p কটা আছে? দুটো আছে, তার জন্য এখানে টোটাল অরবিটাল আছে 3টা। এখানে s একটা আছে, p একটা আছে, তাহলে টোটাল অরবিটাল আছে 2টা। এবার দেখো আমরা যদি পার্সেন্টেজের ক্যালকুলেশন করি, পার্সেন্টেজ ক্যালকুলেশন মানে কি? 4টা মিলে 100%। ঠিক আছে, টোটালটা আমরা 100% ধরবো, তাহলে 4টা মিলে তোমার 100%। ঠিক আছে, তাহলে একটা মিলে কত হবে? তাহলে একটা মিলে আমরা 4 দিয়ে ভাগ করবো, তাহলে একটা অরবিটাল সমান সমান 25%। ঠিক আছে, একটা অরবিটাল 25%। তবে এটা বোঝা গেল কিনা? 4টা অরবিটাল মিলে 100%। ঠিক আছে, তাহলে একটা অরবিটাল সমান সমান কি হবে? 100% বাই 4। ঠিক আছে, তাহলে সমান সমান 25%। ঠিক আছে, তাহলে এখানে s কটা আছে স্যার? s অরবিটাল কটা আছে? একটা আছে। তাহলে এখানে s এর ক্যারেক্টার মানে s কত পার্সেন্ট আছে? 25%। টোটালের মধ্যে 25% কন্ট্রিবিউশন আছে s অরবিটালের। একরকম ভাবে এখানে কটা আছে স্যার? টোটাল 3টা আছে। ঠিক আছে, টোটাল 3টা অরবিটাল আছে। তাহলে একটা অরবিটালের কন্ট্রিবিউশন কত হবে? তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো 100 কে, তাহলে 33% কি বললাম? 33.33% হবে। 33.33% হবে। এখানে দেখো টোটাল দুটো মিলে 100%, তাহলে একটা অরবিটাল সমান সমান 50%। তাহলে এখানে কি হবে স্যার? এস চরিত্র 50% হবে। তাহলে দেখো এস চরিত্র বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? তোমার সেই কেন্দ্রীয় পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেয়ে যায়, মানে কি বন্ধনের একটু নিজের দিকে টানার ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। এবার কি হচ্ছে স্যার? যত এস চরিত্র বাড়তে থাকবে, এস চরিত্র বাড়া মানে কি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাওয়া, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাওয়া মানে কি বন্ধনগুলো কাছাকাছি চলে আসে, মানে কাছাকাছি টানার ক্ষমতা বেড়ে যাওয়া। তাই জন্য দেখবো কি সাধারণত সিঙ্গেল বন্ড করে থাকে, যদি কার্বন যদি সিঙ্গেল বন্ড করে থাকে
তাহলে তার হচ্ছে গিয়ে হাইব্রিডেশন হয় হচ্ছে গিয়ে sp3। যদি কার্বন ডাবল বন্ড করে থাকে তাহলে তার হাইব্রিডেশন হয় হচ্ছে গিয়ে sp2। আর যদি কার্বন যদি ট্রিপল বন্ড করে থাকে তাহলে তার হাইব্রিডেশন হয় হচ্ছে গিয়ে sp3। ঠিক আছে, তো তাহলে দেখো s চরিত্র যত বাড়বে আর কি, সরি এখানে উল্টোটা বললাম আমি, এখানে না ঠিকই আছে, এটা sp হবে। ঠিক আছে, তাহলে দেখো s চরিত্র বাড়ার সঙ্গে দেখো এখানে s চরিত্র 25%, এখানে s চরিত্র 33.33%, আর এখানে যে তোমার s চরিত্র 50%। দেখো s চরিত্র যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য কিন্তু তত কমবে। ঠিক আছে, কি বললাম, এস চরিত্রের সঙ্গে বন্ধন দৈর্ঘ্যটা, ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, কেন এস চরিত্র বাড়লে বন্ধন দৈর্ঘ্য তত কমে যাবে। ক্লিয়ার? এটা এস চরিত্র, ঠিক আছে, এক্স চরিত্র বাড়লে তোমার হচ্ছে বন্ধন দৈর্ঘ্য কমে যাবে। ক্লিয়ার? এটুকু বুঝে গেছি। তাহলে দেখো এই কার্বনের ক্ষেত্রে একরকম এখানে sp3 এর মধ্যে যেহেতু ওভারল্যাপিং হচ্ছে তার জন্য বন্ধনটা 1.54 আংস্ট্রম আছে, sp2 এর মধ্যে ওভারল্যাপিং হচ্ছে তার জন্য 1.34 আংস্ট্রম হয়ে আছে, আর sp এর মধ্যে হাইব্রিডেশন হচ্ছে মানে বন্ধন করে আছে তাই জন্য হচ্ছে গিয়ে 1.20 হচ্ছে। ক্লিয়ার? এটুকু। নেক্সট আমরা চলে আসবো স্যার পরমাণুর আকার বা ব্যাসার্ধ। দেখো পরমাণুর আকার মানে কেন্দ্রীয় পরমাণুটার আকার যত তোমার হচ্ছে ছোট হতে থাকবে তাহলে বন্ধন দৈর্ঘ্য তত ছোট হবে, আর আকার যদি অনেক বড় বড় হয় তাহলে কি হবে, তারা অনেক দূরে দূরে অবস্থান করবে, তাহলে ব্যাসার্ধ বাড়তে থাকবে। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, দেখো উদাহরণ আমরা একটা এখানে এরকম উদাহরণ নিয়ে নিতে পারি, ধরো তোমার HF, তারপর হচ্ছে কি HCl, তারপর তোমার হচ্ছে কি HBr, তারপরে হচ্ছে কি তোমার HI। যদি বলা হয় এদের বন্ধন দৈর্ঘ্যের ক্রম যদি সাজাতে বলা হয় তাহলে কি হবে স্যার, অবশ্যই যেহেতু ফ্লুরিনের আকার আর হাইড্রোজেন আকার প্রায় সমান, তাহলে এদের আকারটা যেহেতু ছোট তাহলে ব্যাসার্ধ ছোট হবে, মানে বন্ধন দৈর্ঘ্য ছোট হবে, ব্যাসার্ধ ছোট মানে কি বন্ধন দৈর্ঘ্য ছোট হবে। আর আয়োডিনের আকারটা অনেক বড়, তাহলে কি হবে এর ক্ষেত্রে ব্যাসার্ধ বড় হবে, তার জন্য তোমার বন্ধন দৈর্ঘ্যটাও বড় হবে। তাহলে যদি বলা হয় বন্ধন দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজায় তাহলে কি হবে স্যার, HI এর বন্ধন দৈর্ঘ্য সবথেকে বেশি হবে, তারপরে তোমার কি হবে HBr হবে, তারপরে কি হবে HCl হবে, এবং তারপরে সবার শেষে HF হবে। তাই তো, এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্যের ক্রম হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? এবং আরেকটা এখানে পার্ট আছে, সেটা হচ্ছে তোমার রেজোনেন্স বা হাইপার কনজুগেশন। যদিও এগুলো আমরা পরবর্তীতে পড়বো আর কি, এখন না পড়লে ব্যাপারটা বুঝতে পারবো না। তা আমরা বলে দিই যে তোমার বন্ধন দৈর্ঘ্যটা সেটা মানে এই বন্ধন দৈর্ঘ্যগুলো আবার পরিবর্তন হতে পারে বা চেঞ্জ হতে পারে, সেটা নির্ভর করবে তারা রেজোনেন্সে অংশগ্রহণ করে কিনা বা হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করে কিনা তার উপরে নির্ভর করবে। এই রেজোনেন্স বা হাইপার কনজুগেশন এই জিনিসগুলো আমরা পরবর্তীতে পড়বো আর কি। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে একটা বন্ধন দৈর্ঘ্য বা একটা পরমাণুর মধ্যে বা একটা যৌগের ভেতরে যে বন্ধনগুলো অংশ মানে আছে সেই বন্ধনগুলো মোটামুটি এই তিনটা টপিকের উপর নির্ভর করবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো স্যার বন্ধন আমরা বুঝে গেলাম। এরপর আমরা নেক্সট যে পার্টটাতে চলে আসবো সেটা হচ্ছে তোমার বন্ধন শক্তি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো বন্ধন শক্তি। এবার স্যার বন্ধন শক্তিটা কি জিনিস আমরা কিভাবে বলবো, দেখো বন্ধন শক্তিটা মানে কি, কোন একটা যৌগের ভেতরে, ঠিক আছে, কোন একটা যৌগের ভেতরে সমান বন্ধন যদি থাকে, কি বললাম, কোন একটা যৌগের ভেতরে সমান মানে প্রত্যেকটা বন্ধন যদি একই রকম থাকে তাহলে সেই বন্ধনগুলো মানে একই বন্ধন যুক্ত এক মোল পরিমাণ বন্ধনকে ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই পরিমাণ শক্তিকে আমরা ওই যৌগটির বা ওই বন্ধনটির আমরা বলবো কি না বন্ধন শক্তি। কি বললাম স্যার, সাপোজ ধরে নাও আমরা হচ্ছে কি নাইট্রোজেনের ভেতরে যেমন তিনটা বন্ধন একই রকমই আছে, ঠিক আছে, তিনটা বন্ধন একই রকমই আছে। তো তাহলে এইরকম মানে এই যে N বন্ড H, ঠিক আছে, এই বন্ধনটা কতগুলো স্যার, এক মোল পরিমাণ। এক মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻²³ অতগুলো বন্ধনকে ভাঙলে, ঠিক আছে, ভাঙতে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমরা নর্মালি জানি কি ল্যাটিস এনার্জি মানে কি স্যার, বন্ধনটা তৈরি হলো তাহলে শক্তি বাইরে বের হয়ে আসলো। তাহলে আমরা যদি বন্ধন তৈরি হওয়ার সময় শক্তি বাইরে বের হয়ে আসে তাহলে একরকম বন্ধনটা ভাঙতে গেলে আমাকে কি হবে, শক্তি দিতে হবে। তাই জন্য বন্ধন শক্তি আমাদের কি হচ্ছে, বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে, তাই তো। আর আমরা এর আগে বলেছিলাম, আচ্ছা বলতো দেখি বন্ধন শক্তিকে আমরা মানে ডেল এইচ দিয়ে প্রকাশ করি, এনথালপিকে সাধারণত বন্ধন শক্তি বা যে কোনো শক্তিকে আমরা ডেল এইচ দিয়ে প্রকাশ করি, তাই তো। তাহলে বন্ধন শক্তিকে আমরা মানে যে ডেল এইচ দিয়ে যদি প্রকাশ করি তাহলে তার মানটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক প্রসেস। এক্ষেত্রে শক্তি বাইরে বের হয়ে আসলো না শক্তি আমাদেরকে দিতে হলো, শক্তি যেহেতু দিতে হলো তাহলে একটা এন্ডোথার্মিক প্রসেস, তাই জন্য এক্ষেত্রে কিন্তু তোমার ডেল এইচ এর মানটা কিন্তু পজিটিভ হবে, তাই জন্য শক্তি দিতে হচ্ছে বাইরে থেকে। এটুকু বোঝা আছে। দেখো তাই জন্য বন্ধন তাহলে শক্তি কাকে বললাম স্যার, বন্ধন শক্তি যদি বলা হয় সংজ্ঞা বলো তাহলে আমরা বলবো যে একই বন্ধনযুক্ত বন্ধন এক মোল পরিমাণ বন্ধনকে বিয়োজিত করতে বা ভাঙতে গ্যাসিয়াস অবস্থায়, অবশ্যই গ্যাসিয়াস অবস্থায়, গ্যাসিয়াস যৌগের ভেতরে তোমার একই বন্ধনযুক্ত এক মোল পরিমাণ বন্ধনকে ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই শক্তিটাকে আমরা বলবো বন্ধন বিয়োজন শক্তি। বন্ধন শক্তিও কিন্তু এই যে টপিক গুলো তার উপরেই কিন্তু নির্ভর করে। বন্ধন শক্তি দেখো, বন্ধন শক্তিটা নির্ভর করে তোমার বন্ধনটা ছোট না বড় তার উপরে, মানে বন্ধন দৈর্ঘ্যের উপরে কিন্তু তোমার বন্ধন শক্তিটা নির্ভর করবে। দেখো বন্ধনটা যত ছোট হবে, কি বললাম স্যার, বন্ধনটা যত ছোট হবে, দেখো প্রত্যেকটা কিন্তু ইন্টার রিলেটেড,
বন্ধন দৈর্ঘ্য ছোট মানে কি স্ট্রং বন্ধন, মানে খুব কাছাকাছি আছে, সেটাকে ভাঙতে অনেক বেশি শক্তি দিতে হবে। কারণ যারা যদি দূরে দূরে অবস্থান করে তার মানে কি তাদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাচ্ছে, তার মানে কি ওই বন্ধনটাকে আমরা সহজেই ভাঙতে পারবো। আর বন্ধন দৈর্ঘ্য যত ছোট হবে তাদেরকে ভাঙতে তত বেশি শক্তি দিতে হবে, মানে ওই বন্ধনটার বন্ধন এনার্জি তত বেশি। তার মানে যার যে কম্পাউন্ডটার বন্ধন এনার্জি বেশি হয়ে যাবে সেই কম্পাউন্ডের মধ্যে আবার স্টেবিলিটি হয়ে যাবে। তবে এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্টার রিলেটেড, এবং এই বিষয়গুলো যদি আমরা পুরোপুরি যদি জানতে পারি, মানে যত বিষয়গুলো জানবো তত কিন্তু আমাদের ভেতরে ধীরে ধীরে নলেজ গুলো তৈরি হবে আর কি। ঠিক আছে, এবারে কোনটা বেশি স্টেবল কোনটা আনস্টেবল সেই বিষয়গুলো আমরা জানতে পারবো, মানে সমযোজী কম্পাউন্ড গুলোর ভেতরে। ঠিক আছে, দেখো তাহলে আমি প্রথম পয়েন্ট আমরা পড়ে নিচ্ছি যে বন্ধন সংখ্যা। তাহলে অবশ্যই বন্ধন সংখ্যা যত বাড়বে, ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেটাকে ভাঙতে মানে একটা একটা করে বন্ধন ভাঙবো, তাহলে কি শক্তি অনেক বেশি দিতে হবে। আর সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে তো অনেক কম শক্তি দিলেই ভেঙে যাবে। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস একটু বলে দিই, তোমার বন্ধন শক্তিকে সাধারণত তোমার কিলো ক্যালোরি পার মোল এককে প্রকাশ করা হয় বা কেজি জুল পার মোল এককে প্রকাশ করা হয়, মানে এক মোলের ক্ষেত্রে কত। ঠিক আছে, এক্ষেত্রে এক মোল কিন্তু। এবার তুমি বলতে পারো স্যার এক মোল কেন নিচ্ছি, কেন দেখো একটা বন্ড যদি ভাঙি না তাহলে সেক্ষেত্রে শক্তি যেটা আসবে সেটা খুবই কম আসবে আর কি। ঠিক আছে, তাই জন্য আমরা এক মোলের ক্ষেত্রে আমরা সেটাকে ইউজ করি, একটা বন্ড ভাঙার জন্য শক্তিটা অনেক কম, তাই জন্য আমরা একসঙ্গে এক মোলের ক্যালকুলেশনের মধ্যে নিচ্ছি, সেটা আমরা সহজেই মানে আমাদের ক্যালকুলেশন করতে ব্যাপারটা সুবিধা হবে, তাই জন্য মোল মানে পার মোল এককে প্রকাশ করছি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তো এর একক আমরা কেজি জুল পার মোল এককে প্রকাশ করতে পারি বা কিলো ক্যালোরি পার মোল এককে প্রকাশ করতে পারি। এটা চলে আসবে স্যার সংকরায়িত কক্ষকের এস চরিত্র। দেখো এস চরিত্র যত বাড়তে থাকবে, কি বললাম স্যার, এস চরিত্রের সঙ্গে বন্ধন শক্তিটা এস চরিত্রের সঙ্গে কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, এস চরিত্রের সঙ্গে সমানুপাতিক, আর এস চরিত্রের সঙ্গে বন্ধন দৈর্ঘ্যটা তোমার ব্যস্তানুপাতিক, কিন্তু বন্ধন শক্তিটা সমানুপাতিক। এস চরিত্র যত বাড়বে, কেন্দ্রীয় পরমাণুর এস চরিত্র যত বাড়বে তার বন্ধন শক্তি তত বাড়তে থাকবে। দেখো একরকম ভাবে সেম গল্প, এটা ক্লিয়ার এটুকু। এটা এসপি হয়ে আছে, এসপি জন্য ভাঙতে বেশি শক্তি দিতে হচ্ছে, কিন্তু তোমার হচ্ছে sp3 ক্ষেত্রে ভাঙতে কম শক্তি দিতে হয়েছিল। এটা 81 কিলো ক্যালোরি দিতে হয়েছিল, কিন্তু এটা 103 দিতে হচ্ছিল। ঠিক, আচ্ছা স্যার নেক্সট চলে আসবো পরমাণুর আকার বা ব্যাসার্ধ। দেখো পরমাণুর আকার যদি ওই যে সেম গল্প, আকার বড় হওয়া মানে কি বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে যাবে, বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে যাবে মানে কি তোমাকে এনার্জি কম দিতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা যদি বলি যে HF HCl HBr বা তোমার হচ্ছে কি HI, এদের যদি বলা হয় বন্ধন শক্তির যদি ক্রম বলা হয়, তাহলে স্যার বন্ধন দৈর্ঘ্যের যে ক্রমটা হবে তাহলে বন্ধন শক্তির ক্রমটা তার ঠিক উল্টোটা হবে, তাই না। বন্ধন দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তো বন্ধন শক্তি কম, তাহলে এর ক্ষেত্রে এর বন্ধন শক্তি সব থেকে বেশি হবে, তারপরে HCl তারপরে HBr। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি পরমাণুর আকার বা ব্যাসার্ধের উপর কিভাবে নির্ভর করে বন্ধন শক্তিটা। আর স্যার বহু পরমাণু সমন্বিত অণুর ক্ষেত্রে আমরা কিভাবে বন্ধনটা ক্যালকুলেশন করবো। সাপোজ ধরে নাও তোমার এখানে জল আছে, H2O আছে, ঠিক আছে, H2O এর ক্ষেত্রে আমরা তাহলে বন্ধন শক্তিটা কিভাবে ক্যালকুলেশন করা হয় আর কি। দেখো এদের ক্ষেত্রে বন্ধন শক্তিটা কিভাবে ক্যালকুলেশন করা হবে, যে প্রথমে আমরা কি করবো স্যার, প্রথমে একটা বন্ধন ভাঙবো। ঠিক আছে, তাহলে প্রথমে যদি একটা বন্ধন ভাঙি তাহলে কি তৈরি হবে, এই একটা H আসবে, একটা OH আসবে। ঠিক আছে, তাহলে এর জন্য প্রথম বন্ধনটা ভাঙার জন্য যে শক্তিটা পাওয়া যাবে, সাপোজ ধরে নাও এর জন্য আমরা শক্তি পেলাম হচ্ছে গিয়ে ΔE সমান ধরে নাও আমরা X পেলাম। ঠিক আছে, X কিলো ক্যালোরি পার মোল পেয়েছি। একরকম ভাবে যদি আমরা তাহলে এই বন্ধনটা ভাঙলে আমরা কি পেলাম, অক্সিজেন এবং একটা হাইড্রোজেন পেলাম। তাহলে ধরে নাও সাপোজ এর জন্য আমরা পেলাম হচ্ছে ΔE সমান Y পেলাম। ঠিক আছে, দুটো কিন্তু শক্তি অবশ্যই আলাদা পাওয়া যাবে। ঠিক আছে, কারণ প্রথমে আমরা একটা H2O থেকে বন্ধনটা ভাঙছি, পরে কিন্তু OH থেকে বন্ধনটা ভাঙছি, মানে একটা একটা করে বন্ধন আমরা প্রথমে ভাঙবো আর কি। তো তাই জন্য তাহলে কি হবে স্যার, এক্ষেত্রে যদি আমাদের এর যদি বন্ধন শক্তিটা যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা কি করব, এই যে পরপর যে দুটো শক্তি পাওয়া গেল, প্রথম বন্ধনটা ভাঙলাম তার জন্য যে শক্তিটা পাওয়া গেল, দ্বিতীয় বন্ধনটা যে ভাঙলাম তার জন্য যে শক্তিটা পাওয়া গেল, ওই দুটোকে যোগ করব, যোগ করে এভারেজ মানটা হবে তার বন্ধন শক্তি। ঠিক আছে, তো তাহলে সাপোজ ধরুন এটা যদি আমরা উদাহরণটা নিই, এই যে স্যার প্রথমে জলের ক্ষেত্রে প্রথম বন্ধনটা ভাঙার জন্য যে শক্তিটা দিতে হয় সেটা হচ্ছে তোমার 497.8 কেজি জুল পার মোল পরিমাণ শক্তি দিতে হয়, এবং দ্বিতীয় বন্ধনটা ভাঙার জন্য মোটামুটি তোমার হচ্ছে 428.5 কেজি জুল পার মোল পরিমাণ শক্তি দিতে হয়। এবার তাহলে স্যার অ্যাকচুয়ালি তাহলে এই মানে ও বন্ড এইচ এর যদি বন্ধন শক্তি যদি বলা হয়, মানে এই বন্ধন শক্তিটা কি হবে, তাহলে আমরা এই যে দুটো শক্তি পাওয়া গেল এই দুটো শক্তিকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে যে এভারেজ মানটা আসবে সেটাই হবে তার বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তিকে আমরা যখন প্রকাশ করবো তাহলে কিন্তু সবসময় আমরা বন্ধন শক্তি তার এভারেজ মানটাকে নেব।
ঠিক আছে। তাহলে ধরো সাপোজ যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি গল্পটা বলা হয়, ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে তো 3টা বন্ধন আছে, হ্যাঁ অ্যামোনিয়ার ক্ষেত্রে 3টা বন্ধন আছে, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা বন্ধন শক্তি যদি বলা হয় যে বন্ধন শক্তিটা আমরা বলবো, সেই বন্ধন শক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি এভারেজ মানকে আমরা নেব। মানে প্রথম বন্ধনটা ভাঙলাম তার জন্য শক্তি পেলাম, দ্বিতীয় বন্ধনটা ভাঙলাম তার জন্য শক্তি পেলাম, তৃতীয় বন্ধনটাকে ভাঙলাম তার জন্য শক্তি পেলাম, 3টা বন্ধনকে যোগ করবো, 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে তার বন্ধন শক্তিটা হয়ে যাবে। তাহলে একরকম যদি জলের মধ্যে যদি ওইচ বন্ধনে যদি বন্ধন শক্তিটা যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে এটা মোটামুটি যোগ করে কত আসবে স্যার, মানে 463.1 কেজি জুল পার মোল আসবে, তাই তো। এটা হয়ে যাবে তাহলে কি না ওইচ বন্ধনের বন্ধন শক্তিটা। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে বহু পারমাণবিক যৌগের ক্ষেত্রে মানে অণুর ক্ষেত্রে আমরা কি করবো, তার এভারেজ মানটাকে আমরা সাধারণত বন্ধন শক্তি হিসেবে ক্যালকুলেশন নেব। আচ্ছা, আরেকটা পার্ট বাকি থাকলো কি স্যার, বন্ধন শক্তির সঙ্গে আরেকটা কি বলেছিলাম, বন্ধন কোণ, তাই তো। দেখো বন্ধন কোণ এই ব্যাপারটা পুরো আমরা পড়বো যখন হাইব্রিডেশন ব্যাপারটা বুঝিয়ে যাবো, তখন বিষয়টা আমরা বুঝিয়ে যাবো। তাও আমরা তোমাদের একটু শর্ট করে বলে দিই যে বন্ধন কোণ কিসের কিসের উপর নির্ভর করে। তাহলে আমরা চট করে বন্ধন কোণটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। দেখো বন্ধন কোণ মানে কি, কোন একটা যৌগের ভেতরে যদি একাধিক বন্ধন যদি তৈরি হয়, তাহলে তার মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা দুটো, যে ধরে নাও সাপোজ যদি বলি HCl এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, সেটা HCl মানে একটা বন্ধন থাকলে সেক্ষেত্রে বন্ধন কোণের কোনো গল্প আসবে না। কিন্তু তোমার যদি দুটো বা তার বেশি যদি বন্ধন তৈরি হয় এর মধ্যে, তাহলে ওই যে দুটো বন্ধন তৈরি হলো, সেই বন্ধনগুলোর মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা মানে বন্ধনটার মধ্যে যে অ্যাঙ্গেল করে থাকবে বা যে কোণ করে থাকবে, সেটাকে আমরা বন্ধন কোণ বলবো। ঠিক আছে, তো তাহলে বন্ধন কোণ ব্যাপারটা বুঝে গেছি। তাহলে দুই বা ততোধিক যদি বন্ধন তৈরি হয়, সমজীবী বন্ধন তৈরি হয়, তাহলে সেই বন্ধনগুলোর মধ্যে যে কোণটা থাকবে সেটাকে আমরা বন্ধন কোণ বলবো। এবার বন্ধন কোণকে সাধারণত আমরা ডিগ্রি, সেকেন্ড এবং মিনিট হিসেবে প্রকাশ করি আর কি। সাধারণত আমরা কি বললাম স্যার, বন্ধন কোণকে প্রকাশ করার জন্য আমরা ডিগ্রি, তারপরে মিনিটের জন্য একটা মাথার উপরে অ্যারো ড্যাশ দেবো, সেটাকে আমরা ডিগ্রি, মিনিট, আর সেকেন্ডের জন্য আমরা ডবল এরকম করে ড্যাশ দেবো, সেটা দিয়ে হচ্ছে কি তোমার সেকেন্ড কে বোঝাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার মিনিট। ঠিক আছে, মিনিট কোণকে আমরা মিনিট এককে প্রকাশ করবো, আর এটা থেকে সেকেন্ড, তাই তো। সেকেন্ডকে আমরা এইভাবে ডবল অ্যারো দিয়ে প্রকাশ করবো, সেকেন্ড। তাহলে এরকম 3টা দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, যেমন ধরুন সাপোজ যদি কোথাও লেখা থাকে ধরুন 5 ডিগ্রি এরকম 7 মিনিট এরকম ধরুন 10 সেকেন্ড, এরকম একটা বন্ধন কোণকে আমরা এইভাবে প্রকাশ করি, তাই তো। এবার একটা ইনভাইটেড মানে তোমার হচ্ছে মিনিট কে বোঝাচ্ছে, আর দুটো ইনভাইটেড মানে হচ্ছে তোমাকে কি বোঝাচ্ছে না, তোমার হচ্ছে গিয়ে সেকেন্ড কে প্রকাশ করছে। আচ্ছা, তাহলে এবার প্রকাশ করবো। এবার স্যার এই বন্ধন কোণগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়টা চট করে একটু আমাদের জেনে নেওয়া দরকার। দেখো স্যার, বন্ধন এই যে সংকরায়িত কক্ষকের এস চরিত্র, দেখো এস চরিত্র কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এস চরিত্র আমরা পরে যখন হাইব্রিডেশন করবো, তখন হাইব্রিডেশনের গল্পটা আমরা থেকে বুঝতে পারবো। দেখো কার্বন কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড হয়ে থাকে, তাহলে সেটা আমরা জানি কি, সেটা হাইব্রিডেশন কি হয়, sp3 হাইব্রিডেশন হয়। ঠিক আছে, প্রথমে বলেছি যে সিঙ্গেল বন্ড থাকলে কার্বনের মধ্যে সেটা sp3 সংকরায়িত হয়। যদি কার্বন কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড করে থাকে, তাহলে সেটা হবে sp2। ঠিক আছে, কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড করে থাকে, তাহলে হবে sp, এরকম সংকরায়িত হবে। দেখো এস চরিত্র তো এখানে বুঝে গেছি, এখানে এস চরিত্র 25% আছে, এখানে তোমার 33.33% আছে, আর এখানে তোমার এস চরিত্র কত 50% আছে, তাই তো। আচ্ছা স্যার, এবার দেখো যেহেতু এর মধ্যে দেখা যায় কি, এই যে কার্বনটা আছে তার যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে এখানে এইভাবে স্ট্রাকচার নিয়ে থাকে, এইভাবে স্ট্রাকচারটা নিয়ে থাকে। তাহলে এই যে এখানে যে এই বন্ধনটা, ঠিক আছে, এই এইচ বন্ড সি মানে এই এইচ বন্ড সি বন্ড সি, এই বন্ধনটা, ঠিক আছে, এই বন্ধনটা এটা তোমার মোটামুটি কত হয় না, তোমার ওই কম বেশি আর কি তোমার 109 ডিগ্রি 28 মিনিটের মতোই হয়। ঠিক আছে, কিন্তু তোমার যখন এখানে যখন তোমার হচ্ছে কি ডাবল বন্ড চলে আসবে, মানে এস চরিত্র যখন বেড়ে যাবে, তখন দেখা যাবে কি স্যার, এই বন্ধন কোণটা মানে এটা এরকম করে থাকে, সি এইভাবে থাকে, তখন দেখা যাবে কি এদের মধ্যে মানে এই এইচ বন্ড সি, ঠিক আছে, এই বন্ধন কোণটা কি বললাম, এটাকে সাধারণত এইভাবে প্রকাশ করা, এইভাবে অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া হয়, দিয়ে আমরা লিখবো এইচ বন্ড সি, এই বন্ধনটা মানে বোঝাচ্ছে কি এইচ বন্ড সি বা এইচ বন্ড সি বন্ড এইচ একই দৈর্ঘ্য হয়, বা এরকম এইচ বন্ড সি বন্ড এইচ, এই বন্ধন কোণটা বলো বা এই বন্ধন কোণটা বলো বা এই বন্ধনটা কোণটা বলো, প্রত্যেকটা একই রকমই হয়, এবং সেটা কত হয় না 120 ডিগ্রি হয়। ঠিক আছে, যখন sp2 সংকরায়িত হয়ে থাকে, তখন বন্ড অ্যাঙ্গেলটা কমে গিয়ে 120 ডিগ্রি হয়ে যায়। আর যদি যখন ট্রিপল বন্ড থাকে, মানে এই যে সি বন্ড সি মানে সি ট্রিপল বন্ড সি বন্ড এইচ আছে, মানে এখানে বন্ধন কোণটা আমরা কিভাবে লিখবো স্যার, এই বন্ড এইচ বন্ড সি এই বন্ধন কোণটা কত হয়ে যাবে, দেখো এস চরিত্র 50% হয়ে যাওয়ার জন্য কি হয়, এখানে তোমার 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে কি বললাম স্যার, তার মানে কি হচ্ছে স্যার, এস চরিত্র বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধন কোণটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ব্যস্তনগতিক সম্পর্ক না। কি বললাম এখানে একটু এই জায়গাটা ঠিক করে নাও,
এস চরিত্র এস এস চরিত্র চরিত্র বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বন্ধন কোণটা কি হয় না বৃদ্ধি পেয়ে যাবে। এটা বৃদ্ধি পাওয়া মানে এটাও বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। কারণ আমরা দেখলাম যে এখানে তোমার এস চরিত্র বৃদ্ধি পাচ্ছে মানে বন্ধন কোণ 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো সিম্পল সরলরেখিক হয়ে আছে, সরলরেখিক মানে কি 180 ডিগ্রি হবে, আর এর ক্ষেত্রে 120 ডিগ্রি হয়, এর ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট হয়। তাহলে বন্ধন চরিত্র বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বন্ধন কোণটা বেড়ে যাচ্ছে। একরকম ভাবে স্যার আমরা নেক্সট চলে আসবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। কোন পরমাণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যত বৃদ্ধি পেতে থাকবে বন্ড অ্যাঙ্গেলটা তত কি বললাম, দেখো স্যার লোন পেয়ারের সংখ্যা যত বাড়বে, ঠিক আছে, লোন পেয়ার সংখ্যা বৃদ্ধি পেলে তোমার বন্ড অ্যাঙ্গেল এর পরিমাণ তত কমে যায়, ঠিক আছে। কি বললাম, বন্ড অ্যাঙ্গেল তত কমে যায়। লোন পেয়ার বাড়বে তাহলে হচ্ছে তোমার বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে। কিরকম স্যার, একটা উদাহরণ নিয়ে নিই। যেমন ধরে নাও মিথেন নিলাম একটা, ঠিক আছে, আর একটা উদাহরণ নিচ্ছি তোমার হচ্ছে গিয়ে অ্যামোনিয়া, আর একটা উদাহরণ নিচ্ছি তোমার হচ্ছে H2O, ঠিক আছে। এই তিনটার মধ্যে আমরা বন্ড অ্যাঙ্গেলটা দেখবো, কারণ এখানে প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল বন্ড করে আছে, এখানেও তোমার sp3 হয়ে আছে, এখানেও sp3 হয়ে আছে, এখানে তোমার অক্সিজেন পরমাণুটা sp3 হয়ে আছে, প্রত্যেকটার হাইব্রিডেশন সেম। তাহলে প্রত্যেকটার বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত স্যার, 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত। কিন্তু তোমার যেহেতু লোন পেয়ার এখানে একটা এফেক্ট পড়ে আর কি, লোন পেয়ার এফেক্ট পড়ে, সেগুলো আমরা ভালো করে জানবো পরের দিন। তো তাও আপাতত জিনিসটা দেখো আর কি, লোন পেয়ার যত বৃদ্ধি পেতে থাকবে বন্ড অ্যাঙ্গেলটা তত কমে যায় আর কি। এরকম ব্যাপারটা যে দেখো এই যদি স্ট্রাকচারে যদি আঁকায় মিথেনের, তাহলে মিথেনের স্ট্রাকচারটা এরকম হয়, চতুস্থলকীয় হয়, ঠিক আছে, এইরকম হয়। এবং এখানে তোমার এই বন্ড অ্যাঙ্গেলটা কত হয় না 109 ডিগ্রি 28 মিনিট হয়, ঠিক আছে। কিন্তু দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা আঁকাই, তাহলে এইভাবে একটা লোন পেয়ার থাকে এইখানে, আর এইভাবে তিনটা এইভাবে বন্ড করে থাকে, ঠিক আছে, এইভাবে তিনটা বন্ড করে থাকে। তো এবং জলের আমরা যদি স্ট্রাকচারটা আঁকাই, জল এইভাবে থাকে, এইভাবে দুটো এইচ কে এইভাবে দেবো। এই অক্সিজেনের মধ্যে কটা লোন পেয়ার থাকে স্যার, দুটো লোন পেয়ার থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে যেহেতু একটাও বন্ধন লোন পেয়ার নেই, তাই জন্য এখানে 109 ডিগ্রি হওয়ার কথা ছিল, 109 ডিগ্রি হয়ে আছে। কিন্তু যেহেতু এখানে একটা লোন পেয়ার থাকে, এবার দেখো লোন পেয়ারটা কি হচ্ছে, এই কেন্দ্রীয় পরমাণুর মধ্যেই আছে। এবার কেন্দ্রীয় আর এই বন্ধনের যে ইলেকট্রন গুলো আছে, কারণ ইলেকট্রন মানে তো একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস তো বিকর্ষণ হবে। তাহলে যেহেতু এই বন্ধন ইলেকট্রনটা দুজন মিলে শেয়ার করছে, তাহলে শেয়ার করার জন্য কি হচ্ছে, এই ইলেকট্রনগুলো পুরোপুরি নাইট্রোজেনের মাথায় নেই। কিন্তু এই লোন পেয়ারটা কি হয় স্যার, লোন পেয়ারটা শুধুমাত্র নাইট্রোজেনের মাথায় থাকে। তো এবার লোন পেয়ার কি করবে, এই লোন পেয়ার মধ্যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কি করবে স্যার, এর ইলেকট্রন পেয়ার গুলোকে বিকর্ষণ করতে থাকবে, ঠিক আছে। এইভাবে বিকর্ষণ মানে কি হচ্ছে গিয়ে, দেখো এই বন্ধন কোণটা, এই বন্ধন কোণটা তোমার এরকম হয়েছিল। এবারে এটা কি করে, এই লোন পেয়ারটা যদি বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করার জন্য এটা কাছাকাছি চলে আসবে, কারণ কি বন্ড অ্যাঙ্গেলটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আর বন্ড অ্যাঙ্গেল ক্যালকুলেশন মানে কি, আমরা কি করবো স্যার, বন্ড অ্যাঙ্গেল ক্যালকুলেশন মানে কি করবো, এই নাইট্রোজেন লোন পেয়ারের মধ্যে তো কখনো বন্ড অ্যাঙ্গেল হয় না, তাহলে এই হাইড্রোজেন, এই নাইট্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে ক্যালকুলেশন করবো। এবং দেখা যায় কি এদের মধ্যে 109 ডিগ্রির জায়গায় সেটা হয়ে যায় 107 ডিগ্রির মতো, ঠিক আছে, 107 ডিগ্রির মতো বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায়। মানে 9 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাচ্ছে 107 ডিগ্রি। তার কারণ কি, লোন পেয়ার থাকার জন্য বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়, কারণ লোন পেয়ার বেশি করে বিকর্ষণ করে। এখন মধ্যে এখানে দুটো লোন পেয়ার থাকার জন্য দেখা যায় কি এখানে 109 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু এর ক্ষেত্রে 104 ডিগ্রির মতো বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে লোন পেয়ারের সংখ্যা যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমে যাবে, ঠিক। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। দেখো কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল তত হচ্ছে গিয়ে তোমার বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। চলো একটা উদাহরণ নিয়ে নিই। দেখো কি হয়, H2O, ঠিক আছে, H2O আর হচ্ছে গিয়ে H2S। দেখো অক্সিজেন এবং সালফার একই গ্রুপে অবস্থান করে না, গ্রুপ 16 মূল্য না দুজনই। তাহলে দেখো এর মধ্যে কিন্তু দুটো লোন পেয়ার আছে, মানে এই দুজনের স্ট্রাকচার কিন্তু সেম। এই সালফার থাকে, এখানেও H, ঠিক আছে, এর মাথাতে দুটো লোন পেয়ার থাকে এইভাবে, এর মাথাতে দুটো লোন পেয়ার থাকে, এর মাথাতেও দুটো লোন পেয়ার থাকে, তাহলে দুজনের বন্ড অ্যাঙ্গেল এক হওয়া উচিত। কিন্তু যেহেতু দুটো কেন্দ্রীয় পরমাণু যেহেতু দুটো আলাদা আছে, এবার এক্ষেত্রে কি হয় স্যার, অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই জন্য কি হয়, এই বন্ধনের ইলেকট্রন গুলো অক্সিজেন থেকে বেশি ঝুঁকে থাকে, তাই জন্য এই লোন পেয়ার গুলো বেশি বিকর্ষণ করতে পারে না।
দেখো লোন পেয়ার যত নিচের দিকে থাকবে, মানে এই বন্ধন ইলেকট্রন যত নিচের দিকে থাকবে তত কি করবে, এরা বেশি করে বিকর্ষণ করতে পারবে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, সালফারে যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কম, তাই জন্য সালফারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল গুলো কি মানে বন্ধনের ইলেকট্রন গুলো কি নিচের দিকে ঝুঁকে থাকে, তাই জন্য কি হচ্ছে এরা বেশি বেশি করে বিকর্ষণ করতে পারে। তো তাই জন্য কি হয়, এদের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা মোটামুটি তোমার কি হয়ে যায় না 92 ডিগ্রির মতো হয়ে যায়, কিন্তু এর ক্ষেত্রে তোমার বন্ড অ্যাঙ্গেল কত 104 ডিগ্রি থাকে। তাহলে এটুকু বুঝতে পারলাম, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বৃত্তিপিতে থাকবে না, যত বেশি হবে তার কিন্তু বন্ড অ্যাঙ্গেলটাও কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কমে গেলে এই জায়গাটা একটু লিখে রাখো, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে বন্ড অ্যাঙ্গেল বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতা কমে গেলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। দেখো আমরা আজকের ক্লাসে এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করলাম আর কি। তার মধ্যে থেকে বন্ড অ্যাঙ্গেল বা তোমার বন্ধন শক্তি বা হচ্ছে কি তোমার বন্ধন দৈর্ঘ্য, প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা বই থেকে ভালো করে রিডিং পড়ে নাও, কোথাও যদি অসুবিধা হয়। আশা করছি আমরা নেক্সট ক্লাসগুলো আমরা অফলাইনেই করব, তাহলে তোমরা বই থেকে এই যে আমরা আজকের ক্লাসে যেগুলো আলোচনা করলাম বা আমাদের এখনো পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো তোমার হয়েছে আর কি, তোমরা প্রত্যেকটা ভালো করে বই থেকে পড়ো। বই থেকে পড়া হয়ে গেলে পরের দিন আমরা যখন অফলাইনে আমাদের যখন দেখা হবে, তখন অফলাইনে দেখা হলে তোমরা অবশ্যই সেখানে আমাকে বলবে যে এই জায়গাগুলো প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে তোমরা হোমওয়ার্ক গুলো নিয়ে নাও, তোমরা যে হোমওয়ার্ক গুলো করবে আর কি। তাহলে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তোমরা করে বলো আমাকে। ঠিক আছে, আচ্ছা যেমন বলবে তোমরা বন্ড এন বন্ড এইচ এর বন্ড অ্যাঙ্গেল বেশি হবে না এইচ বন্ড পি বন্ড এইচ এই বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। ঠিক আছে, এটাকে অ্যাঙ্গেল, কিন্তু অ্যাঙ্গেল চিহ্ন দিচ্ছি। তাহলে কোন বন্ধনটা বেশি হবে সেটা বলবে আর কি, PH3 এর বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে না NH3 বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে, সেটা তোমরা কিন্তু বলবে কমেন্ট করে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন বলবে হচ্ছে কি তোমরা, আচ্ছা CH4 এর মধ্যে C বন্ড H বন্ধন দৈর্ঘ্য এবং তোমার হচ্ছে গিয়ে CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে তোমার C বন্ড H, কোন CH বন্ধনটা বেশি মানে বড় হবে, কোন CH বন্ধনটা বড় হবে। ঠিক আছে, কোনটা বড় হবে সেটা বলবে, এর মধ্যে কোনটা বড় হবে সেটা বলবে। ঠিক আছে, একরকম ভাবে তোমরা এখান থেকে বলবে যে হচ্ছে কি 3 নম্বর কোশ্চেনটা বলবে যে হচ্ছে কি C ডাবল বন্ড C এই বন্ড এনার্জি বেশি হবে না C ট্রিপল বন্ড C এই বন্ড এনার্জিটা বেশি হবে। ঠিক আছে, কোনটা বন্ধন শক্তি বেশি হবে। ঠিক আছে, তাহলে এই 3টা কোশ্চেন তোমরা করে নিয়ে কমেন্ট করে জানাও। দেখো কমেন্ট না করলে কিন্তু আমি বুঝবো যে তোমরা এখন ক্লাসটি করোনি, তো তাই জন্য তোমরা এই 3টা কোশ্চেন কমেন্ট করো, করে নিয়ে বই থেকে পড়ো বিষয়টা ভালো করে, পড়ে নিয়ে অসুবিধা হলে পরের দিন তো কোনো ব্যাপার না, পরের দিন আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা আবার ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।